হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা জৈব যৌগের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস সমানুতা বা ইংরেজিতে বলে আইসোমারিজম। সো যেহেতু এই ক্লাসটা আমি যখন নিচ্ছি তখন ঘড়িতে মেবি 4:30 বাজে, ভোর 4:30। তো সবাই বুঝতে পারছো যে আসলে আমি একটু টায়ার্ড। সো তারপরেও আমি চেষ্টা করব যে ভিডিওটা যেন ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। ঠিক আছে? তো সমানুতার আমরা ছোটোবেলায় যে সংজ্ঞাটা আমরা শিখেছি, ছোটোবেলায় যে সংজ্ঞাটা শিখেছি যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পারস্পরিক সমানুতা বলে। এরকম একটা ডেফিনেশন কিন্তু আমরা ছোটোবেলায় শিখছি। সো আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আসলে সমানুতাটা জিনিসটা কি। আচ্ছা, সো আমরা ছোটোবেলায় যে সংজ্ঞাটা শিখেছিলাম সেই সংজ্ঞাটা পুরাতন সংজ্ঞা, যে সকল জৈব যৌগের পারস্পরিক আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পারস্পরিক সমাণু এবং এই ধরনের ধর্মকে সমানুতা বলে। সো বেসিক্যালি আমরা যেই সংজ্ঞাটা দিয়েছিলাম ছোটোবেলায়, এটা কিন্তু একেবারেই যে মানে কি বলে সংজ্ঞাটা পারফেক্ট না, বিষয়টা এরকম না। হ্যাঁ, সো আমরা এই সংজ্ঞাটাকে আরেকটু আপডেট করব, যেহেতু আমরা এইচএসসিতে পড়তেছি। সো আমরা 9-10-এ যা পড়েছি তার থেকে একটু আপডেট জিনিসই এখানে পড়ানো হবে। ঠিক আছে? সো দেখেন আমাদের এখানে একটা দেওয়া আছে, একটা আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ, যেটা কার্বন সংখ্যা হচ্ছে 2টা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 6টা এবং অক্সিজেন হচ্ছে 1টি। সো এইটার 2টা সমাণু পাওয়া গেছে, এইটা একটা, এইটা একটা। তো সমাণু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। আণবিক সংকেত একই মানে এই যে উপরে যে যৌগটা আছে এইটার মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। হাইড্রোজেন সংখ্যা কয়টা? 6টা। সো এবং অক্সিজেন হচ্ছে 1টা। এবং নিচের যে যৌগটা দেখতে পাচ্ছ এই যৌগটার মধ্যেও কিন্তু তোমার কার্বন সংখ্যা হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে তোমার 6টা এবং অক্সিজেন হচ্ছে 1টা। ঠিক আছে? এই অক্সিজেন 1টা। আচ্ছা, সো আমাদের এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্নতা। আমরা পরবর্তীতে দেখব এটা কোন ধরনের সমানুতার মধ্যে পড়েছে। ঠিক আছে? যদি আমরা এখানে বলি যে এটার নাম হচ্ছে, এটার নাম কি বলো তো? মানে যারা নামকরণটা শিখেছো, নামকরণের পরেই কিন্তু তোমার হচ্ছে সমানুতা। যারা হচ্ছে নামকরণ শিখেছো তারা এই কার্যকরী মূলকটার নাম অবশ্যই বলতে পারবে। এই কার্যকরী মূলকটার নাম হচ্ছে ইথার। এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক এবং এটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা মিথাইল, এটা হচ্ছে একটা মিথাইল। সো এই দুইটা হচ্ছে ডাইমিথাইল। আর যেহেতু এটা ইথারের কার্যকরী মূলক তাহলে আমরা এটার নাম বলবো ডাইমিথাইল ইথার। ওকে? আচ্ছা, নিচের যে যৌগটা অবশ্যই ওএইচ যে কার্যকরী মূলকটা থাকবে যেই যৌগের সাথে, সেটাই হচ্ছে আমাদের অ্যালকোহল বিশিষ্ট যৌগ। সো এটার নাম হচ্ছে, যেহেতু কার্বন সংখ্যা 2টা, সো কার্বন সংখ্যা 2টা থাকলে হবে হচ্ছে ইথ, আর ওএইচ থাকলে নামের শেষে নল হয়, তাহলে ইথানল, বা এটা আধুনিক নাম হচ্ছে ইথ 1 অল। ঠিক আছে? সো আমরা নামকরণের ক্ষেত্রে আমরা দেখব। সো এইটা ছিল আমাদের পুরাতন সংজ্ঞা, যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে আমাদের পারস্পরিক একটা সমানুর উদ্ভব হয়েছে। তো আমরা এইটাকে আর একটু আপডেট করব। তো পরের স্লাইডে আমরা একটু যাই, দেখি। মানে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়, একটা প্রবলেম দাঁড় হয়। সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার এই যে যৌগটা আছে, এই যৌগটার নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটার নাম কি? ডি ল্যাকটিক অ্যাসিড। ওকে? সো এইটা এক ধরনের সমাণু, আমরা এটা পরবর্তীতে দেখব। এই যে যৌগটা আছে এখানে স্টার চিহ্ন দিছি এই জন্যই, যেহেতু কার্বনের 4টা হাত এবং 4 হাতে 4 জিনিস আছে, এই জন্য এই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। এটা আমরা পরবর্তীতে দেখব। ওকে? কাইরাল কার্বন। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যৌগটাকে যখন আমি মিররের সামনে রাখবো, আয়নার সামনে রাখবো, তখন আয়নার ভিতরে কিন্তু আমার এই ওএইচের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওএইচের অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে। সো এইটাকে একটু ফানিভাবে বলে যে যেহেতু ওএইচটা ডান পাশে আছে এই জন্য ডি ল্যাকটিক অ্যাসিড, এবং যেহেতু ওএইচটা বাম পাশে আছে এই জন্য এটাকে বলা হয় অ্যাল ল্যাকটিক অ্যাসিড। মানে
এই বামের ইংরেজি হচ্ছে লেফট, লেফটের এলটাই এখানে ইউজ হয়েছে। যদিও আমরা পরবর্তী দেখব যে আসলে ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম না, একটু চেঞ্জ আছে, ঠিক আছে। সো আমরা মানে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আগের যে স্লাইডটাতে আমরা একটু যদি যাই তাহলে এখানে দেখব যে এখানে আমাদের এই জায়গাটার মধ্যে যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন হয়েছে। বাট পরবর্তী যেই স্লাইডটাতে যে এখানে কিন্তু আণবিক সংকেত এইটার যে আণবিক সংকেত, এটার আণবিক সংকেত একই, এবং এইটার যে গাঠনিক সংকেত, এইটার গাঠনিক সংকেতও একই। তাহলে আমাদের এই যে সমাণুর সংজ্ঞা দিয়েছি আমরা যে তাদের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গাঠনিক সংকেতও একই রকম দেখা যাচ্ছে। সো তাইলে কি তারা পারস্পরিক সমাণু হবে না? সো এই জায়গাটাই হচ্ছে আমাদের একটু কারেকশন করে নিতে হবে। আমাদের আগে যে আমরা ছোটোবেলায় যে সংজ্ঞাটা শিখেছি তার থেকে আমাদের এই সংজ্ঞাটাকে একটু আপডেট করব। তো আমরা আপডেট ডেফিনেশনটার দিকে চলে যাই। সো এখানে দেখো আপডেট সংজ্ঞাটা কি, যে সকল জৈব যৌগের পারস্পরিক আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে পারস্পরিক ভৌত, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম আমি বললাম, সেটা হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হয়, তাদেরকে পরস্পর সমাণু বলে এবং এই ধর্মকে সমানুতা বলে। যাই হোক, সো আমি যেই বিষয়টাকে ফোকাস করতেছি তোমরা ওই বিষয়টার উপরে একটু নোট আউট করে রাখবা, সেটা হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন হইতে পারে, আবার একই হইতে পারে, কিন্তু এই দুইটা যৌগের মধ্যে আণবিক সংকেত একই হওয়ার পরে দুইটা যৌগের গাঠনিক সংকেত ভিন্ন হোক অথবা ভিন্ন না হোক, হ্যাঁ, তাদের মধ্যে যখন ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিন্নতা পাওয়া যাবে তখনই আমরা এই দুইটা যৌগকে পারস্পরিক আমরা সমাণু বলবো। সো এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি, ভৌত এবং রাসায়নিক ধর্মটা কি। ভৌত মানে হচ্ছে ধরো যে আমাদের এই যে আগের স্লাইডে আমরা যে যৌগটা দেখেছিলাম, লাইক আমরা এই যে এই যৌগটা, এই যে ডাইমিথাইল ইথার আর এই যে অ্যালকোহলের যে দুইটা যৌগ, ধরো যে এইটার ভৌত ধর্ম মানে কি, ভৌত ধর্ম মানে হচ্ছে ধরো যে এইটা হচ্ছে সলিড টাইপের পাউডারের মতো, ঠিক আছে, আর এটা হচ্ছে লিকুইড ফর্মের মতো, তাহলে এটা হচ্ছে ভৌতর একটা ব্যাপার। এটা ধরো যে সাদা, এটা হচ্ছে কালো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এটার যে ভৌত ধর্ম মানে হচ্ছে দেখতে কেমন, অথবা সেটা কি সলিড নাকি লিকুইড, এরকম একটা পার্থক্য তৈরি হবে দুইটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর রাসায়নিক ধর্ম বলতে যেটা আমি বুঝাচ্ছি, রাসায়নিক ধর্ম মানে হচ্ছে ধরো যে এইটা হচ্ছে মানুষ খাইলে মাতাল হয়ে যায়, আর এইটা খাইলে ধরো মানুষ মারা যাবে, এরকম একটা বিষয় কাজ করবে এখানে, ঠিক আছে। ওকে, সো আমরা কি বলে ভৌত এবং রাসায়নিক ধর্মের যে বিষয়টা বলার চেষ্টা করছি, এইটা একটু ফোকাসিং করেন। ভৌত এবং রাসায়নিক ধর্ম মানে হচ্ছে, ভৌত মানে হচ্ছে যে এটার কালার কি, এটার স্টেট কি, সেটা কি লিকুইড ফর্মে আছে নাকি সলিড ফর্মে আছে নাকি গ্যাসীয় স্টেটে আছে, সেই বিষয়টাকে এখানে ইন্ডিকেট করছে। আর রাসায়নিক বিষয়টা হচ্ছে যে একটা আরেকটার সাথে বিক্রিয়া করে অন্য কিছু তৈরি করবে, এরকম একটা বিষয় এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো আমাদের এখানে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড এই দুইটার কিন্তু আমাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারস্পরিক ভিন্ন হইতে হবে, যদিও তারা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই। সো আমার মনে হয় যে আমি জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে আমাদের যে আপডেট যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞার মধ্যে জাস্ট ছোট্ট একটা বিষয় অ্যাড করবা, যে তাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম পারস্পরিক ভিন্ন হয়। সো এই ক্ষেত্রে গাঠনিক সংকেত ভিন্ন নাও হইতে পারে, যেটা আমরা এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু পরের স্লাইডে যাই, আমাদের সমানুতার প্রকারভেদ। সো আমরা দেখব সমাণু কত প্রকার এবং কি কি। তো এক নাম্বার হচ্ছে গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা আমরা প্রত্যেকটার ইলাবোরেট
বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমি যেইভাবে বুঝাবো তোমরা যদি ভিডিওটা পজ করে করে দেখো তাহলে দেখবা যে তোমাদের এই সমানতা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ সমানতা এমন একটা টপিকস যেই টপিক্সটা তোমার একাডেমিকে যেরকম প্রবলেম একাডেমিকে যেরকম আসবে তোমার এডমিশন টেস্টে, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক অথবা ইঞ্জিনিয়ারিং হোক, সেই সব ক্ষেত্রে তোমার সমানতা থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। সো আমি এমন কিছু ক্লু তোমাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই আমি বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব, একেবারে অযাচিত কোনো কিছু বলার চেষ্টা করব না, ঠিক আছে? ওকে, দেখেন যে গাঠনিক সমানতা হচ্ছে আমাদের 5 প্রকার। 1 নম্বর হচ্ছে সরল শিকল, তারপর হচ্ছে অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম আর হচ্ছে টটোমারিজম। এই হচ্ছে আমাদের গাঠনিক সমানতা 5 প্রকার, ঠিক আছে? আর স্ট্যারিও সমানতা হচ্ছে জ্যামিতিক আর হচ্ছে আলোক সক্রিয়। স্ট্যারিও জিনিসটা হচ্ছে ত্রিমাত্রিক একটা ব্যাপার এখানে কাজ করবে। সো আমরা যখন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব, সো তখন প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের বোঝানো হয়ে যাবে আশা করি। তো পরের স্লাইডে আমরা একটু যাই। এখানে প্রথমে আমি যে নিয়ে আসছি সেটা হচ্ছে সরল শিকল সমানতা বা চেন সমানতা বলা হয়। মেন শিকল বা প্রধান শিকলের পার্থক্য, খেয়াল করেন বিষয়টা, মেন শিকল অথবা প্রধান শিকলের পার্থক্যের কারণে যেই সমানুর উদ্ভব হয় তাকেই সরল শিকল সমানু বলে। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, যেমন এই হচ্ছে একটা যৌগ। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়, এইটা হবে না, এইটা একটু মিস্টেক হয়েছে, আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যৌগটা হবে কার্বন হচ্ছে 4টা, তাইলে এখানে হাইড্রোজেন হবে 4 দুগুণে 8 10। সো এইটা হচ্ছে আমাদের বেসিক যৌগ। সো এইটা একটু কারেকশন করে নিও তোমরা, যে এইটা মনে হয় আগের স্লাইডের থেকে এখানে কপি পেস্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের মূল যেই আণবিক সংকেতটা সেইটা। তো আণবিক সংকেত এইটা, এবং এইটার একটা ফর্ম হচ্ছে এইটা অ্যান বিউটেন, আর একটা হচ্ছে 2 মিথাইল বিউটেন, ঠিক আছে? সো এই দুইটা সমানু আমরা এখানে লিখেছি। সো একটু খেয়াল করো জিনিসটা, সেটা হচ্ছে যে কার্বন সংখ্যা উপরেরটার মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 4টা এবং হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 10টা। 10টা কীভাবে হয়েছে? এই হচ্ছে 3টা 3টা 6টা আর এই যে 2 2, তাহলে টোটাল হচ্ছে ইন টোটালি আমাদের 10টা, ঠিক আছে? নিচে যদি একটু খেয়াল করো, এখানে 1টা 2টা 3টা 4টা কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে গিয়ে 10টা। এই যে 1 2 3, 3 3 9 আর 1 10, ঠিক আছে? তাহলে আমাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো আমরা যদি দুইটা যৌগের মধ্যে একটু কম্পেয়ারিং করি তাহলে আমরা দেখব যে এইটার মধ্যে কোনো এক্সট্রা শাখা শিকল নেই। যারা নামকরণ পড়ো নাই তারা কিন্তু নামকরণটা ভালো করে পড়ে তারপরে এখানে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার জন্য সহজ হবে। নামকরণ না পড়ে, আর নামকরণের জন্য আমি সবচেয়ে বেশি করি যে তুমি কোন বইটা বেশি ফলো করবা। সবগুলা বই ভালো, তবে আমার কাছে মনে হয়েছে যে হাজারি স্যারের বই এবং হচ্ছে গিয়ে সঞ্জিত কুমার স্যারের বইটা তোমরা যদি নামকরণের জন্য প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না আর এই জীবনে নামকরণ নিয়ে তোমাদের কোনো কিছু অন্য কোনো বই থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সঞ্জিত কুমার স্যারের বইতে হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। ওকে, সো এই জায়গায় আমাদের একটু খেয়াল করি যে আমাদের এইটা হচ্ছে আমাদের এখানে মেন শিকল আর এইটা হচ্ছে আমাদের শাখা শিকল। তাহলে মেন শিকলে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা হচ্ছে 3টা। এখানে মেন শিকলে কার্বন সংখ্যা কয়টা? 4টা। তাহলে মেন শিকলের পার্থক্য কিন্তু তৈরি হয়েছে, এবং মেন শিকলের পার্থক্যের কারণে আমার দুইটা সমানও পাওয়া গেছে, দুইটা ভিন্ন ভিন্ন নামের আমার সমানও পাওয়া গেছে, এবং এইটার নাম হচ্ছে অ্যান বিউটেন বা শুধু বিউটেনও বলা যায়, আর এটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। এখানে হাইফেনটা হবে না, এটা একটু মিস্টেক হয়েছে আমাদের যে স্লাইডের মধ্যে। যদি কোনো জায়গায় ভুল হয় আমি কারেকশন করে দিব, এইটু খেয়াল করবেন, এই জায়গায় হাইফেনটা হবে না, কারণ আমাদের সংখ্যা এবং নামের মাঝখানে হাইফেন হয়, কখনো এই লেখার মাঝখানে হাইফেন হয় না, ঠিক আছে? ওকে, স্ফুটনাঙ্ক এইটার হচ্ছে -1.7 ডিগ্রি আর এটা হচ্ছে -0.5 ডিগ্রি। তাহলে ওই যে আমরা বলেছিলাম যে ভৌত এবং রাসায়নিক ধর্ম হচ্ছে ভিন্ন, ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন, তাহলে এখানে দেখছো যে আমাদের স্ফুটনাঙ্ক কিন্তু দুইটার ভিন্ন,
এবং আমরা যদি দেখব যে গণনাঙ্ক ভিন্ন হবে এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম যে একটা আরেকটার সাথে যে বিক্রিয়া করবে সেই বিক্রিয়ার যে রাসায়নিক ধর্মগুলা সেটাও পারস্পরিক ভিন্ন হবে। এই কারণেই এরা এই দুজনের পারস্পরিক হচ্ছে গিয়ে তোমার সরল শিকল সমানতা। তাহলে সরল শিকল সমানতার ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে মেন শিকলের পার্থক্য হয়েছে কিনা। আমরা কিন্তু এই সবগুলা শেষ করার পর একটা ছোট্ট একটা টেস্ট নিব তোমাদের, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এর পরের যে ইয়াটা আছে আমরা ওইটাতে চলে যাই। আচ্ছা, আমি কি বেশি চলে গেলাম কি না, একটু ব্যাকে যাই। সরল শিকল, আচ্ছা না ঠিক আছে। সো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কয়টি সমান হয় তার তালিকা। আচ্ছা, তার আগে আমি যদি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, আগের স্লাইডে এই জায়গাটায় আমি একটু বোঝানোর চেষ্টা করি। সো আমি কি পেনটা একটু চেঞ্জ করব কিনা, লাইক আমি ইয়েলো কালার ইউজ করি, ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করি যে কার্বন সংখ্যা যখন আমার কার্বন সংখ্যা একটা, তখন আমার এখানে কার্বন সংখ্যা যখন 1, তখন এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n+2। সো এখানে যদি 1 হয় তাহলে এই জায়গায় হবে হচ্ছে তোমার 4, ঠিক আছে? তাহলে এই যৌগটার মানে অ্যালকেনের যখন কার্বন সংখ্যা 1 হয়েছে তখন কোনো সমাণু হয় কি না? নো, তখন কোনো সমাণু হবে না, ঠিক আছে? আচ্ছা, কার্বন সংখ্যা যখন তোমার 2, তখন হাইড্রোজেন কত হবে? হ্যাঁ, হাইড্রোজেন হবে 2 দুগুণে 4, 4 আর 2 হচ্ছে তোমার 6, ঠিক আছে? ওকে, সো এখানে এইটার কোনো সমাণু হবে কিনা। আমি যদি এই যৌগটাকে আমরা এখানে লিখতে চাই যে লাইক ধরো যে CH3, ঠিক আছে? এইটাই তো এই যৌগটা, রাইট? সো এইটা আর কোনো সমাণু হয় কিনা, আর সমাণু হয় মানে মানে তার মেন শিকলের কোনো পার্থক্য হবে কিনা? নো, তাহলে এইটার ক্ষেত্রেও কোনো সমাণু হবে না। তাহলে কার্বন সংখ্যা যখন অ্যালকেনের ক্ষেত্রে আমার 1 হয় তখনও সমাণু হয় না। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যখন 2 হয় তখনও এইটার কোনো সমাণু সম্ভব নয়। কার্বন সংখ্যা যখন 3, তখন কি সমাণু সম্ভব হবে? তাহলে 3 হলে 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমার এইটারও সমাণু হয় কিনা আমরা যে একটু লিখি এটাকে CH3, CH2, CH3, এই হচ্ছে আমাদের এই যৌগটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই যৌগটা। এখন এইটার আরেকটা ভিন্ন কনফিগারেশনের অন্য আরেকটা যৌগ হয় কিনা, যেটার মধ্যে এইটার মধ্যে যেমন মেন শিকলের 3টা কার্বন, আরেকটার মধ্যে 2টা কার্বন, এরকম হবে কিনা। অনেকে এরকম করে, দেখা যাচ্ছে যে তোমার লাইক এরকম করে যে এখানে একটা CH3 দিল, এখানে একটা CH2 দিল, এরপরে এখানে একটা CH3 দিল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন না মানে সমাণু বলবো যে এই দুইটা পারস্পরিক সমাণু, তখন দুইটার কিন্তু দুইটা ভিন্ন নাম হইতে হবে। এখানে কিন্তু দেখো এইটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে? তো এইটার নাম কি, এটার নামও প্রোপেন। সো দুইটার নাম একই, সো তার মানে হচ্ছে দুইটা যৌগ একই, ঠিক আছে? সো আমরা একটু জিনিসগুলো খেয়াল করব। আচ্ছা, এরপরে যদি কার্বন সংখ্যা 4 দাও তাহলে এখানে কত আসছে, আমরা দেখছি 10। তাহলে এইটার আমরা কিন্তু 2টা সমাণু পাইছি, ঠিক আছে? 2টা সমাণু পাইছে। তার মানে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে কার্বন সংখ্যা যদি তোমার অ্যালকেনের ক্ষেত্রে 1 হয় তাহলে সমাণু সম্ভব নয়। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে যে কোনো সমাণু হবে না। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলেও সমাণু সম্ভব না। তাহলে কার্বন সংখ্যা 3 পর্যন্ত অ্যালকেনের ক্ষেত্রে কোনো সমাণু সম্ভব নয়। কার্বন সংখ্যা যখন 4 হবে তখন থেকে সমাণু শুরু হবে। সো আমি একটা চার্ট দিয়ে দিছি, সেই চার্টটা দেখো। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এটা। কার্বন সংখ্যা যখন 4 হবে, আচ্ছা এখানে কিছু যৌগ মানে হয়েছে, তোমরা একটু লিখে নিও, আমি লিখে দেই। কার্বন সংখ্যা যখন এখানে 5, 5 দুগুণে 10, 10 আর 2 12 হবে। এখানে হবে কার্বন সংখ্যা যদি এখানে 6 হয়, 6 দুগুণে 12 আর 14 হবে এটা। কার্বন সংখ্যা যখন 7 হবে, 7 দুগুণে 14, 14 আর হচ্ছে 2 16 হবে। আর এটা 8 অক্টেন। কার্বন 8 দুগুণে 16, 16 আর 2 হচ্ছে 18, ঠিক আছে? তো এই ছিল আমাদের আণবিক সংকেতগুলা। সো আমি একটু লিখে দিলাম, তোমরা খাতার মধ্যে লিখে নিও। স্লাইডে হয়তো বা কোনো কারণে আসে নাই, অথবা কোনো স্লাইডে কোনো মিস্টেক হয়েছে। সো এইটা যেহেতু স্লাইডগুলা
মানে বানানোর পরে একটা ল্যাপটপে বানানোর পরে তারপরে আবার এই যে কি বলে ডিজিটাল বোর্ডে হচ্ছে গিয়ে তোমার ইনস্টল করা হয় পেন ড্রাইভের মাধ্যমে, তখন দেখা যাচ্ছে যে আসলে একটু এদিক সেদিক ফন্ট বা ইয়াতে একটু প্রবলেম হইতে পারে। ঠিক আছে, সো আমরা এখানে দেখি যে আণবিক সংখ্যার সমাণুর সংখ্যাগুলা যে যখন 4 হয় তখন সমাণু সংখ্যা হয় 2, আর যখন কার্বন সংখ্যা 5 হয় তখন আমার সমাণুর সংখ্যা হয় 5। ঠিক আছে 3 সরি, আর কার্বন সংখ্যা যখন 6 হয় তখন আমার সমাণু সংখ্যা হয় 5। ঠিক আছে, তো এই যে একটা ভেরিয়েশন, এই ভেরিয়েশনগুলো বা এখানে যে সমাণু সংখ্যাগুলা এগুলা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, মুখস্থ করে ফেলবা এবং আমাদের পরীক্ষায় যেটা আসে যে একটা যৌগ দিয়ে, লাইক ধরো যে এই যৌগটা দিয়ে বলবে, এই যৌগটা দিয়ে বলবে যে নিচে এই যৌগটার সমাণু কয়টা, তো অপশনে ক খ গ ঘ বা এ বি সি ডি অপশন দিয়ে দিবে, 3 5 9 এরকম একটা অপশন দিয়ে দিবে। সো তোমার যদি এরকম মুখস্থ থাকে, এখানে সর্বোচ্চ 7 পর্যন্ত মুখস্থ করলেই হয়ে যায়। তারপরে আমি একটা বেশি দিয়েছি, যদি তোমার মনে রাখতে সম্ভব হয় সো এটা মনে রাখতে পারো। মোটামুটি 7 পর্যন্ত মুখস্থ করলে তোমার এডমিশন পর্যন্ত কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা তার মানে এইটা বুঝলাম যে অ্যালকেনের ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা 4 থেকে শুরু হবে সমাণু সংখ্যা। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখেন। এবং যদি এই ভিডিওটা মানে এই যে পোর্শনটা একটু আগে আলোচনা করেছি লাস্ট 2 মিনিটসের যে ভিডিওটা আছে, এটা দরকার হলে আরেকবার তুমি রিভাইন্ড করে দেখে নাও। ঠিক আছে, কারণ এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। অবস্থান সমানতা। অবস্থান সমানতাটা কি? অবস্থানের মানে খুব সিম্পলিভাবে চিন্তা করো, মানে এত জটিলতার কিছুই নেই। অবস্থান সমানতা হচ্ছে অবস্থানের পার্থক্যের কারণে, যে অবস্থান সমানতা অবস্থান থেকে শুরু করো তাইলে হয়ে যায়। ঠিক আছে, অবস্থানের পার্থক্যের কারণে যে সমানুর উদ্ভব হয় তাকেই বলা হয় অবস্থান সমানতা। ঠিক আছে, বা অবস্থান সমানু বলে। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এরকম একটা অ্যামিনের একটা যৌগ নিয়েছি। অ্যামিনের একটা যৌগ। অ্যামিন কি জিনিস? অ্যামিন হচ্ছে গিয়ে নাইট্রোজেন থেকে, অ্যামোনিয়া থেকে যে যৌগগুলো বের হয়, অ্যামোনিয়া। একটু জিনিস আমি একটু বলে দিই মাঝখান দিয়ে, কিছু এক্সট্রা নলেজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া থেকে যখন তোমার কি হয়, একটা হাইড্রোজেন বের হয়ে যায়, সো একটা হাত খালি হয়। এই একটা হাত যদি একটা আর কি, আর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল কি জিনিস? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যা থাকে সেটাকেই বলা হয় অ্যালকাইল। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত অন্য কোনো লেকচারে আমরা বিস্তারিত বলবো আর এর বিষয়। আচ্ছা, সো এই জিনিসটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। আবার যখন এখান থেকে হাইড্রোজেন থেকে আরও একটা হাইড্রোজেন চলে যাবে, তো এইটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন, বা এখানে 2টা আর দিতে পারি আমরা, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এবং 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিযুতি কার্যকরীমূলক একটা যৌগ। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার যদি তোমার আরও একটা হাইড্রোজেন চলে যায় এবং আরও একটা আর দ্বারা এটা রিপ্লেস হয়, এবং এইটাকে বলা হয় আমার 3 ডিগ্রি অ্যামিন, বা এইটাকে বলা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঠিক আছে, সো আমাদের এরকম একটা, এইটা কিন্তু তোমার দেখো এই দোনোটাই হচ্ছে প্রাইমারি অ্যামিন। সো আমরা অ্যামিনের নামকরণের ক্ষেত্রে এই অ্যামিন যেহেতু একটা কার্যকরীমূলক, এইটার প্রথম যে কার্বন এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন। ঠিক আছে, আমরা এই নামকরণের ক্ষেত্রে একটা বাক্য বলি, কাছে আসার গল্প, মানে হচ্ছে গিয়ে কার্যকরীমূলকটা যেই পাশ থেকে কাছে হয়, শাখা শিকলটা যেই পাশ থেকে কাছে হয়, সেই পাশ থেকে আমরা বেসিক্যালি নামকরণটা করি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা 1 অ্যামিনোপ্রোপেন এবং হচ্ছে 2 অ্যামিনোপ্রোপেন। সো আমাদের এই যে NH2 এইটার কিন্তু অবস্থানের পার্থক্য হয়েছে, এবং আমি বলছিলাম যে যেই সমাণু হবে অবশ্যই তাদের নামটা কি হইতে হবে, ভিন্ন হইতে হবে, দুইটা ভিন্ন নাম হইতে হবে। এবং আমরা এই ভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হয়েছে। অবস্থান সমানুতাটা এখানে একটা নোট দিয়েছি আমি। অবস্থান সমানুতাটা বেসিক্যালি দ্বিবন্ধন যারা আছে তাদের ক্ষেত্রে, এবং ত্রিবন্ধন এবং একযোজী কার্যকরীমূলক, যেমন অ্যালকাইলমূলক, এইটাও কিন্তু একযোজী কার্যকরীমূলক। সো দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রেও, দ্বিবন্ধন মানে কার্বন কার্বনের মাঝে যে দ্বিবন্ধন হইতে পারে, এই দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বন থেকে হইতে পারে, 2 নাম্বার কার্বন থেকে হইতে পারে, 3 নাম্বার কার্বন থেকে হইতে পারে, অবস্থানের পার্থক্য হবে। আবার এখানে কার্বন মাঝে যে
ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধনের অবস্থান, ধরো যে একটা যৌগের মধ্যে 5টা কার্বন আছে, সো 5টা কার্বনের ক্ষেত্রে তোমার এই দ্বিবন্ধনটা দেখা যাচ্ছে 1 নম্বর কার্বনে আছে অথবা 2 নম্বর পরেও থাকতে পারে, ঠিক আছে। সো এই দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা একযোজী কার্যকরী মূলক, যেমন তোমার প্রাইমারি অ্যামিন হচ্ছে একটা একযোজী কার্যকরী মূলক, অ্যালকাইল মূলক একটা একযোজী কার্যকরী মূলক, যেমন ধরো যে অ্যালকোহল, এটাও কিন্তু একযোজী কার্যকরী মূলক, ঠিক আছে। ইথার কি একযোজী কার্যকরী মূলক? নো, এটা কিন্তু 2টা হাত আছে, সো এটা দ্বিযোজী কার্যকরী মূলক, এটার ক্ষেত্রে অবস্থান সমানতা হবে না, ঠিক আছে। তাহলে অবস্থান সমানতা হচ্ছে অবস্থানের পার্থক্যের কারণে যে সমাণুর উদ্ভব হয় সেটাই হচ্ছে অবস্থান সমানতা, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কার্যকরীমূলক সমানতা, সো এইটা মানে আমার মনে হয় যে সবাই পারবা, যেহেতু আমাদের কার্যকরীমূলক জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু যতগুলা কার্যকরীমূলকের লিস্ট আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COOH, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO, অ্যালকোহলের ক্ষেত্রে OH, কিটোনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার CO, এই যে কার্যকরীমূলকগুলো আছে এই কার্যকরীমূলকগুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি আসলে বুঝবা না, তুমি চিনবা না। তুমি যদি না জানো যে আসলে অ্যাকচুয়ালি সে কোন দেশি, হ্যাঁ, তাহলে তো তার সাথে ওই অনুযায়ী তার যে ল্যাঙ্গুয়েজ আছে ওই অনুযায়ী তুমি কথা বলতে পারবা না। সো তার আগে তোমার জানতে হবে সে কোন জায়গা থেকে আসছে। আমাদের বাংলাদেশেই অনেক সময় দেখা যাচ্ছে যে এক এক জেলায় এক এক রকমের কথা বলে, সো ব্যাপারটা এরকমই আর কি, হোয়াট এভার। তাহলে আমাদের এখানে একটা হচ্ছে ইথারের কার্যকরীমূলক আর একটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক। তাহলে এই যে 2টা ভিন্ন কার্যকরীমূলক কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয় তাকেই বলা হয় কি কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট স্লাইডে আমরা যাই, দেখি। আচ্ছা, আমি একটু মনে আগে চলে গেছি, নো, ঠিক আছে। ও আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কার্যকরীমূলক দ্বিবন্ধনের জন্য। আচ্ছা, এটার ক্ষেত্রে হবে না, এটা আগেরটার ক্ষেত্রে হয়ে গেছে। দ্বিযোজী, ত্রিযোজী, একযোজী কার্যকরীমূলক ক্ষেত্রে না, এই নোটটাও এখানে আগের স্লাইডের থেকে চলে আসছে। সো এই লাইনটা আমরা অ্যাভয়েড করি এই ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা পরে মেটামারিজম, সো খুবই গুরুত্বপূর্ণ একটি কি বলে সমানতা, সেটা হচ্ছে মেটামারিজমের ক্ষেত্রে কিন্তু আমি একটু বলি, সেটা হচ্ছে অনেকে অবস্থান সমানতা এবং মেটামারিজমকে একটু ঘুলায় ফেলে। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করব, সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখি। দ্বিযোজী কার্যকরীমূলক, দ্বিযোজী কার্যকরীমূলকের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে তোমার অবস্থানের পার্থক্যের কারণে যে সমান উদ্ভব হয় তাকে পরস্পর সমান মেটামারিজম বলে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। সো এইটা হচ্ছে একটা ইথারীয় যৌগ এবং এইটার 2টা সমাণু পাওয়া গেছে। একটা হচ্ছে গিয়ে তোমার এই যে একটা যৌগ যে ইথার, এই ইথারের এই পাশে হচ্ছে গিয়ে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এখানে এই একটা, তার মানে এই ইথারের 2 পাশে 2টা করে কার্বন, ঠিক আছে। আর এই ইথার কার্যকরীমূলকের এই পাশে হচ্ছে একটা আর এই পাশে হচ্ছে 3টা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই কার্যকরীমূলক, ইথারীয় কার্যকরীমূলকের 2 পাশে কার্বন সংখ্যার কিন্তু ভিন্নতা আছে, কিন্তু এই 2টা যৌগেরই আণবিক সংকেত কি একই, আণবিক সংকেত একই। সো এই জন্য তারা পারস্পরিক হচ্ছে মেটামারিজম। কারণ কেন মেটামারিজম? এখানে তো অবস্থান চেঞ্জ করছে, যে ইথারের এখানে যদি 1 2 নাম্বারের পরে হচ্ছে ইথারটা, আবার এখানে যদি চিন্তা করি 1 2 1 নাম্বারের পরে হচ্ছে ইথারের, তাহলে এই ক্ষেত্রেও তো ইথারের অবস্থানটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা তো আমরা অবস্থান সমানতাই বলতে পারি। সো একটু ভালো করে ফোকাস করে সবাই এই কথাটা সবাই একটু নোট আউট করে ফেলো। সেটা হচ্ছে যে আমাদের মেটামারিজম তখনই ঘটবে যখন নাকি এটা দ্বিযোজী কার্যকরীমূলক হবে। তাহলে দ্বিযোজী কারা? কিটোন, এটা একটা দ্বিযোজী, ইথার এটা দ্বিযোজী। একটু আগে দেখাইছি লাস্ট স্লাইডে যে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া থেকে 2টা হাইড্রোজেন যখন বের হবে তখন এইটাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। তো 2 ডিগ্রি অ্যামিন এই 3টাই হচ্ছে গিয়ে এই 3টার ক্ষেত্রে আসলে মেটামারিজম ঘটে। কেন অবস্থান সমানতা না? কারণ হচ্ছে তারা দ্বিযোজী। কেন
কারণ হচ্ছে তারা দ্বিযুতি কার্যকরীমূলকের ক্ষেত্রেই বেসিক্যালি আমাদের মেটামরিজম ঘটবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এই 3টা পয়েন্ট আউট করে রাখতে পারো। মানে একটা জিনিস আমি তোমাদেরকে ফোকাস করে দিই, যখনই বলবে যে এই 2টা যোগের মধ্যে কোন ধরনের সমানতা ঘটছে, ঠিক আছে, তখন তোমরা অবশ্যই এই কি বলে এই কার্যকরীমূলক যেগুলো আছে, এই কার্যকরীমূলকগুলো যদি থাকে তাহলে তুমি নিশ্চিন্তে বলে দিতে পারো যে এদের মধ্যে মেটামরিজম ঘটছে। ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। টটোমারিজম। সো টটোমারিজম মানে কি? আমি কিন্তু আসলে যে ক্লাসগুলো নিচ্ছি একদম বেসিক কথাবার্তাগুলো আছে, বইতে আরও ইলাবোরেট তুমি বুঝতে পারবা। বেসিক ক্লাসটা যখন করে তুমি যখন এই আর কি বলে বইটা পড়তে যাবা, দেখবা যে তোমার কাছে সহজ লাগতেছে। কিন্তু যদি তোমার ক্লাস না করে তুমি যদি বই পড়তে যাও তাহলে তোমার একটু প্রবলেমে পড়তে পারো। ঠিক আছে? টটোমারিজম এইটার একটা সমানতা আছে, অনেক কথাবার্তা আছে যে একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ যাদের মধ্যে গতিশীল অবস্থা বিরাজমান হওয়ায় যে সমাণুর উদ্ভব হয় তাকে পরস্পরের টটোমারিজম বলে। ঠিক আছে? তো জিনিসটা একটু বুঝি যে আসলে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা একটু পেনের কালারটা একটু চেঞ্জ করি। সো আমরা কোন কালারটা নিলে ভালো হয়? আচ্ছা, আপাতত লালটা নেই। ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করো, এই যৌগটাই যে এইটা হচ্ছে কিটোনের কার্যকরীমূলক। ঠিক আছে? একটু গলায় সমস্যা হচ্ছে। আচ্ছা, সো আমরা এই জিনিসটা অ্যাভয়েড করে নিই। সো এইটা হচ্ছে কিটো, মানে অনেক সময় হয় না যে তোমার একটা ফুল নেম আছে, ঠিক আছে, কিন্তু তারপরে তোমাকে বাবু বলে ডাকে। ঠিক আছে? মানে তোমার সালাউদ্দিন বাবু, কথার কথা, তো তোমাকে বাবু বলে ডাকতেছে। অনেক সময় দেখা যায় একজনের নাম হচ্ছে আব্দুল হক, তো ওরে বলতেছে হক্কা। ঠিক আছে? তার মানে এই যে একটা ছোটোখাটো মানে ফুল নামটাকে না ডেকে তোমাকে কাটসাট করে ছোট করে ডাকা। তো এই জৈব যৌগের ক্ষেত্রেও মানে অনেক সময় এরকম ডাকে যে সিও, কিটোনমূলক যেই যৌগটার মধ্যে আছে ওই যৌগটাকে সংক্ষেপে বলে কিটো। ঠিক আছে? সো তোমরাও এই নামে ডাকতে পারো, কোনো সমস্যা নাই, সে মাইন্ড করবে না। ওকে? আচ্ছা, আর এই যৌগটাকে সংক্ষেপে বলে ইনল। ইনল কেন? কারণ এই যে অ্যালকিনের শেষে ইন, কারণ আমরা জানি দ্বিবন্ধন যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ইন। আর অ্যালকোহলের এখানে অল, অ্যালকোহলের অল, ইনল, দুইটা মিলা হয়েছে ইনল। আচ্ছা, একটু লাল কালারটা একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে ইনল, তাহলে যেহেতু ইন আর অল আছে এই জন্য ইনল বলা হয়। ঠিক আছে? এখন ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এরাও তো দেখা যাচ্ছে ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট, তাই না? তাহলে এটাকে তো আমরা কার্যকরীমূলক সমানতাই বলতে পারি। তাহলে কেন আমরা কার্যকরীমূলক সমানতা বলবো না? কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম আমরা আগের স্লাইডে যেটা দেখছিলাম যে তোমার CH3 ও CH3 এইটা একটা ছিল, আর এইটার মধ্যে CH3 CH2 একটা অ্যালকোহলীয়, এই দুইটা যৌগ ছিল। ঠিক আছে? এই দুইটা যৌগের মধ্যে কিন্তু এমন ছিল না যে এইটা থেকে এইটা আবার এইটা থেকে এইটা উৎপন্ন করা যায়, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই কিটো যৌগ এবং ইনল যৌগের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে, ধরো যে একটা বোতল, এই বোতলের মধ্যে তুমি কি করছো, অনেক কষ্ট মষ্ট করে কি করছো, তুমি কিটো যৌগ রাইখা দিছো। এই কিটো যৌগটা, কিটোনটাকে তৈরি করে তুমি রাইখা দিছো। একটু পরে তুমি কোথাও বেড়াতে গেছো, বেড়ায় ফিরে এসে যখন তুমি এটা বোতল খুলছো, বোতল খুলে দেখলা যে এটার মধ্যে আসলে নাই, মানে কিটো নাই। এটার মধ্যে কি হয়েছে? 50% কিটো আছে, 50% কিটো আছে আর 50% কি আছে? ইনল আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে 50% কিটো এবং 50% ইনল হয়ে গেছে। আবার যখন তুমি ইনল তৈরি করে রাখছো, তখন দেখা যাচ্ছে যে তোমার তুমি যখন ইনল তৈরি করে রাখছো একটা বোতলের মধ্যে, তখন দেখা যাচ্ছে যে তুমি যখন বোতলের মধ্যে ইনল তৈরি করে রাখছো, তখন এই ইনল থেকে আবার অটোমেটিকলি কিটো যৌগতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে 50% এখন ইনল আছে, 50% কিটো আছে। তুমি কিটো রাখলে 2 মূল কিটো পারস্পরিক তারা ঝগড়াঝাটি করে আবার ইনল তৈরি হয়ে যাচ্ছে।
আবার ইনল যদি তুমি শুধুমাত্র ইনল তৈরি করে রাখছো, তো ইনল 2 অণু ইনল পারস্পরিক বিক্রিয়া করে তারা হচ্ছে আবার কিটোতে রূপান্তর হচ্ছে। তো আমরা এই বিক্রিয়ার মেকানিজমগুলো আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, আমরা একটু স্বাভাবিকভাবে যদি বোঝার চেষ্টা করি যে অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকের মান হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। তো সবসময় এই হাইড্রোজেন মানে ভিন্ন তার যেই কি বলে কলিগ মৌল আছে, হ্যাঁ, তার দ্বারা সে সবসময় নির্যাতিত এবং নিপীড়িত হয়। হ্যাঁ, এবং হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা সে রেখে হাইড্রোজেনকে সবসময় বের করে দেয় এবং হাইড্রোজেন প্লাস আকারে সবসময় বের হয়ে যায়। তার মানে প্লাস আকার বের হচ্ছে মানে কি, তার যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা রেখেই সে বের হচ্ছে। ঠিক আছে, এরকম সিচুয়েশন অনেক সময় হয় যে এই দুইটা ইলেকট্রন কি করছে, এই দুইটা ইলেকট্রন এই কার্বন নিয়ে নিছে, তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়েছে, সো এখানে মাইনাস পয়েন্ট হয়ে গেছে। আর তখন এই কার্বন কি করছে, কার্বন প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে সে কি করছে অক্সিজেনের কাছ থেকে হেল্প চাচ্ছে। এখন অক্সিজেনের এমনিতে তো ইলেকট্রনের প্রতি একটা আসক্তি আছে, তখন সে কি করবে, তখন সে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা ছিনাই নিয়ে তার সাথে একটা বন্ডিং তৈরি করবে। ফাইনালি এই যৌগটা এবং হাইড্রোজেন বের হয়ে যাবে প্লাস আকারে। প্লাস আকারে যখন বের হবে তখন সে দেখবে এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসের যুক্ত হয়ে যাবে এবং ফাইনালি CH3 যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আবার ঠিক একইভাবে কিটো 2 অণু কিটো পারস্পরিক বিক্রিয়া করে ইনল তৈরি করতেছে। তার মানে এই যে ঘটনাটা যে কিটো থেকে ইনল থেকে কিটো, এই ব্যাপারটা কিন্তু তোমার কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে ঘটে না। দ্যাট মিন্স ডাইমিথাইল ইথার এবং অ্যালকোহল থেকে ডাইমিথাইল ইথার অথবা ডাইমিথাইল ইথার থেকে অ্যালকোহল এরকম কিছু কোনো তৈরি হয় না। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো ফাইনালি আমরা যেটা বলবো, হ্যাঁ, নোটটা একটু মনে রাখবো, টটোমারিজম একটি গতিশীল সমানতা। সো তোমাদের MCQতে আসে যে কোন সমানতা, নিচের কোনটি গতিশীল সমানতা, অবশ্যই আমাদের টটোমারিজম হচ্ছে একটি গতিশীল সমানতা। সো এইটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা আচ্ছা, এটা ওকে, আচ্ছা, এটা হ্যাং হয়ে গেছে নাকি? ও আচ্ছা, ওই পাশে চলে গেছে না? ওকে, আচ্ছা। তো এই জায়গায় আমরা হলুদ কালারটা ইউজ করি, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে মোর এক্সাম্পল, সমগোত্রীয় অ্যালকিনের ক্ষেত্রে তোমার সমাণু কয়টা হবে, আমরা যেহেতু স্লাইডটা দিয়ে দিব, সেই স্লাইডটা তোমরা নিয়ে নিতে পারবা ভিডিও আর লিঙ্কে বা কমেন্টে আমরা পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা অ্যালকিনের, অথবা পজ করে তোমরা পুরা ভিডিওটা মানে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে তোমরা নোট আউট করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে তোমার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং এখানে অ্যালকিনের ক্ষেত্রে তোমার যদি কার্বন সংখ্যা তোমার 3 হয় তাহলে সমান কয়টা হয়, 2টা, যদি 4 হয় তাহলে সমান হয় হচ্ছে 3টা, এবং যখন 5 হয় তখন সমান হয় হচ্ছে 6টা। এবং এইগুলোর উপর বেসিস করে কিন্তু তোমার সৃজনশীলটা ওইভাবে সাজানো হয়। ঠিক আছে, এবং যেমন এইটার 2টা সমানও হতে পারে A এবং B, যার সাথে তোমার 2টা আরও বিক্রিয়া করবে, ওজনীকরণ বিক্রিয়া। তো একটা ওজনীকরণ বিক্রিয়া আছে, ওই বিক্রিয়া করে তারপরে যদি এরকম লেখা থাকে 2E, তার মানে হচ্ছে 2টা ওজনীকরণ বিক্রিয়া করার পরে 2টা একই রকম যৌগ তৈরি হবে অথবা 2টা ভিন্ন রকম যৌগ তৈরি হবে। এখানে ABCDEF এরকম যৌগ আমি লিখে দিলাম, তাইলে এখানে বুঝতে হবে যে A এবং Bটা কি, আসলে এই যৌগগুলো দেখে তোমার বুঝতে হবে। সো তুমি যদি না জানো যে এই যে C4H8 এই অ্যালকিনের সংকেত যখন এইটা, তখন এইটার কয়টা সমাণু হয় এটা যদি না জানো তাহলে কিন্তু তুমি প্রবলেম সলভ করার ক্ষেত্রে তুমি সমস্যায় পড়বা। ঠিক আছে,
মানে ম্যাথমেটিক্যাল যে সরি যে সৃজনশীলের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো তুমি সলভ করতে একটু সমস্যা হতে পারে। তাহলে তোমরা একটা কাজ করবা, এটা হচ্ছে অ্যালকাইন, এই অ্যানটা নিচে চলে গেছে। আচ্ছা, সো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে এইটা, এবং অ্যালকাইনের ক্ষেত্রে 4 হলে 5 হলে কত। আমি যেই বেসিকগুলো দিছি, যেগুলো তোমাদের একান্তই দরকার, সেগুলা আরও অনেকগুলো আছে। সো আপাতত এই জিনিসগুলোই তোমরা মাথায় রাখো। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে মুখস্থ করে পরবর্তীতে কোনোটাই মনে রাখতে পারে না। তো আমি জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যালকোহল ও ইথারের কার্যকরী মূলক সাধারণ সংকেত হচ্ছে এটা, এবং এখানে এন এর মান 2 হইলে কয়টা সমান হবে এবং এন এর মান 3 হইলে কয়টা সমান হবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে তোমাদের জন্য একটা টেস্ট আছে, টেস্টটা আমরা একটু লাল কালি ইউজ করি। ওকে, সো এখানে যেমন এই প্রথম যেই উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণের মধ্যে আমাদের এই প্রথম যে এই যৌগটা এবং এই যৌগটা এই দুইজনের মধ্যে কোন ধরনের সমাণু ঘটছে বা কোন ধরনের সমাণু হয়েছে। আমি জানি তোমরা পারবা, কারণ তোমরা লেকচারটা খুব মনোযোগ সহকারে দেখেছো। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বারবার একই কথা বলছি যে আমাদের এখানে যেহেতু সিও আছে, সিও হচ্ছে দ্বিযুতি কার্যকরীমূলক বিষয়। সিও যখন থাকবে, যখন ইথারীয় কার্যকরীমূলক থাকবে, যখন 2 ডিগ্রি অ্যামিন থাকবে, তখন নিঃসন্দেহে তুমি বলে দিবা এটা হচ্ছে কি ম্যাটামারিজম। এটা হচ্ছে কি ম্যাটামারিজম, কারণ আমরা জানি ম্যাটামারিজম হচ্ছে দ্বিযুতি কার্যকরীমূলকের ক্ষেত্রে ম্যাটামারিজম ঘটে। আর দ্বিযুতি কারা? দ্বিযুতি ইথার, দ্বিযুতি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, দ্বিযুতি হচ্ছে কিটোন। ঠিক আছে, সো আমাদের এই তিনটা যখন আসবে তখন আমরা টেনশন ছাড়া বলে দিব এইটা হচ্ছে ম্যাটামারিজম করছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাটামারিজম। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার যেই যৌগটা আছে, এই যৌগটার মধ্যে কোন ধরনের সমাণু হয়েছে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমাদের অনেকে একটা জিনিস ভুল করবে যে অ্যালকেন দেখেই হুট করে বলে দেয় যে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে সরল শিকল সমাণু। কিন্তু না, খেয়াল করবা সরল শিকল সমাণুর মধ্যে কিন্তু মেন শিকলের পার্থক্য থাকতে হবে। যদি মেন শিকলের পার্থক্য থাকে তাহলেই তোমার এই সমাণু সম্ভব, মানে সরল শিকল সমাণু হবে। সো এইটা যদি দেখি আমাদের এখানে মেন শিকলের কার্বন কিন্তু আমাদের 1 2 3 4 5 5টা কার্বন সংখ্যা হচ্ছে 5টা। ঠিক আছে, আমাদের এটা ওকে, আচ্ছা আমরা একটু ইরেজার ইউজ করব, দরকার নাই। এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5টা, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5টাই। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, সো আমাদের মেন শিকলের কিন্তু পার্থক্য তৈরি হয় নাই। ঠিক আছে, তাহলে কি হয়েছে এখানে দেখো CH3, এটা হচ্ছে 1 2 3 নাম্বার কার্বনে আছে। আবার এইটা যদি হিসাব করো 1 2, এই যে 2 নাম্বার কার্বনে। তাহলে আমি কিন্তু এই যে অবস্থান সমানতার ক্ষেত্রে বলছিলাম একযোজি কার্যকরীমূলক যেগুলা, এই যে CH3 এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কিন্তু একযোজি। সো একযোজির ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান সমানতার উদ্ভব ঘটে। সো আমরা তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে অবস্থান সমানতা। ঠিক আছে, নিচেরটা কোন ধরনের সমানতা বলেন তো? আই থিঙ্ক সবাই বুঝে গেছো যে এখানে কার্বন সংখ্যা হচ্ছে কয়টা টোটাল, 1 2 3 4 5। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 5টা। এখানে কয়টা? এখানে হচ্ছে কার্বন সংখ্যা 1 2 3 4 5, এখানেও কার্বন সংখ্যা হচ্ছে 5টা। সো আমাদের এখানে কিন্তু এখানে মেন শিকলে কার্বন সংখ্যা কয়টা? মেন শিকলে কার্বন সংখ্যা কিন্তু 3টা। তাহলে এখানে মেন শিকলে কার্বন সংখ্যা হচ্ছে 5টা, এখানে হচ্ছে আমার 3টা। সো এটার নাম কি হবে বলো তো? নাম হবে 1 2 3। আমি বলছিলাম দুইটা ভিন্ন নাম হবে। এটা নাম হবে 2,2, তারপর হচ্ছে ডাইমিথাইল, হ্যাঁ 2,2 ডাইমিথাইল। তারপরে এখানে যেহেতু কার্বন সংখ্যা হচ্ছে 3টা এই জন্য প্রোপ, আর যেহেতু সবগুলো একক বন্ধন এই জন্য নামের শেষে এন হবে। তাহলে প্রোপেন। ঠিক আছে, প্রোপেন। তাহলে 2,2 ডাইমিথাইল, এটার নাম হচ্ছে প্রোপেন। আর এইটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে প্যান্টেন, যেহেতু মানে
সব 5টা কার্বন আছে, এই জন্য আমরা বা এন পেন্টেন বলতে পারি। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। আমি কিন্তু ভিডিওগুলো যদি তোমরা পজ করে করে দেখো তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে এবং সমানতা নিয়ে কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না। এইবার দেখেন এই যে যৌগটা আছে, এই যৌগটার ক্ষেত্রে দেখো, এই যৌগটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারছো, খুবই ইজি। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক আর এইটা হচ্ছে কি আমার কিটোনের কার্যকরীমূলক, ঠিক আছে। সো আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরীমূলকের ভিন্নতা আছে, তো আমরা বলবো অবশ্যই এদের মধ্যে কার্যকরীমূলক সমানতা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এই যে এটা কিন্তু তুমি ভাবতে পারো যে এটা টটোমারিজম হবে কিনা, নো, টটোমারিজম হবে না, কারণ এইটা থেকে এটা, এটা থেকে এটা তৈরি হয় না। এন্ড অনেক সময় একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা বুঝবো কিভাবে যে কোনটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা হবে কিনা। সো এক্স্যাক্টলি প্রথমত আমি বলবো যে বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ওই এক্সাম্পলগুলো আপাতত পড়তে থাকো, তাহলে পরবর্তীতে আবার যখন আসবে তো তোমাদের অনেক বেশি এক্সাম্পল এরকম না, হয়তো বা 5-10টা পড়লে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা আমরা চলে আসছি আমাদের স্টেরিও সমানতার প্রকারভেদের মধ্যে। স্টেরিও সমানতার মধ্যে প্রথম যে প্রকারটা ছিল সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। সো জ্যামিতিক সমানতার সংজ্ঞাটা দেখা যাচ্ছে অনেক বড় একটা সংজ্ঞা। সো আমি বেসিক কিছু জিনিস আমরা বলবো। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই জ্যামিতিক সমানতার যে শর্তগুলো আছে এই শর্তগুলো তোমার মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু তোমার বলে যে জ্যামিতিক সমানতার শর্তগুলো লিখো। সো আমরা এই জ্যামিতিক সমানতার শর্তগুলো অবশ্যই মনে রাখবো। সো আমি যদি একদম সহজ করে বলি, বাংলা এখানে যে বিষয়টা আছে, এখানে একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, মুক্ত আবর্তন একটা কথা বলা আছে। মুক্ত আবর্তন জিনিসটা কি? মুক্ত আবর্তন মানে হচ্ছে আমার হাতে এই যে একটা পেন দেখতে পাচ্ছ, সো এই পেনটা এই মাঝখানে ধরে আমি ঘুরাইতে যাই তাহলে পেনটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে, ভেঙে যাবে। কিন্তু এই পেনের যদি একটা মুখা থাকে, মুখাটাকে ধরে আমি যদি ঘুরাই তাহলে কিন্তু ইজিলি আমি ঘুরাইতে পারবো, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যারা এই কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ছি, অরবিটাল স্ট্রাকচারগুলো জানি, তারা কিন্তু আমরা জানি যে এই যে এখানে যে একটা যৌগ দ্যাট ইজ কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন, প্রথমটা হচ্ছে সিগমা বন্ধন, উপরটা হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে। একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই বন্ধন। সো এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছিল, এই যে আমাদের অরবিটালগুলা এটার সাথে এইভাবে যুক্ত হয়েছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এবং এই জায়গায় একটা হাইড্রোজেন, এবং এই জায়গায় একটা হাইড্রোজেন, এবং এখানে 5টা সিগমা বন্ধন হয়েছিল, এবং এই কার্বনের sp2 সংকরণ হয়েছিল। এবং তখন sp2 এর ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা আনহাইব্রিডাইজড অরবিটাল দ্যাট ইজ 2pz এটা রয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এইটা কি হয়েছে, 2pzটা হচ্ছে এইভাবে তারা একটা বন্ডিং তৈরি করছিল, যেহেতু তারা পাশাপাশি আছে এবং পাই বন্ধন গঠন করছে, যেহেতু পাশাপাশি আছে পাই বন্ধন গঠন করবে। তো এই যে তারা জোড়া লাগানো হয়েছে, যার কারণে তুমি যখন এই জিনিসটাকে এইভাবে ধরে এটাকে ঘুরাইতে নিবা, এইটাকে ধরে ঘুরাইতে নিবা, তখন এই যে পাই বন্ধনটা, পাই অরবিটাল যেটা আছে, অরবিটালটা কিন্তু ফ্রি রোটেশন সম্ভব হবে না, ঠিক আছে। তার মানে কি বোঝানোর চেষ্টা করতেছে? তার মানে বোঝানোর চেষ্টা করতেছে এখানে যে আমরা উদাহরণ হিসেবে 2টা এক্সাম্পল নিয়েছি, যে আমরা নামটা একটু ভিন্ন পরে আসি, একটু বুঝো যে এই যে একটা যৌগ কনফিগারেশন, এই যে কনফিগারেশনে এই 2টার আণবিক সংকেত কিন্তু একই, কারণ কার্বন এখানে 1 2 3 4, ওখানেও 1 2 3 4, ঠিক আছে, এবং হাইড্রোজেনের সংখ্যা সমান, কিন্তু তাদের ভিন্ন একটা কনফিগারেশন হয়েছে। ভিন্ন কনফিগারেশন হয়েছে মানে এই যে CH3, এই CH3টা একই পাশে আছে, আর এখানে যে CH3, এই CH3 আর CH3টা কোনায় কোনায় আছে, ঠিক আছে। তাহলে ওখানে কোনায় কোনায় আছে, আর এখানে হচ্ছে এক পাশে আছে, ঠিক আছে, এক পাশে আছে, ওইটা হচ্ছে কোনায় কোনায় আছে। তো এক পাশে থাকলে এটাকে বলা হয় সিস, আর যদি কোনায় কোনায় থাকে এটাকে বলা হয় ট্রান্স, ঠিক আছে। সো আমরা সামনে আরও একটা দেখব, হ্যাঁ,
ওইটার মধ্যে দেখব যে ভারী মূলকগুলা এক পাশে থাকলে সেটাকে সিস বলে, ভারী মূলকগুলা যদি কোনায় কোনায় থাকে তাহলে সেটাকে ট্রান্স বলে। এটা একটু মনে রাখবা, ভারী মূলক, ঠিক আছে। ওকে, সো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমাদের এই যৌগটাকে ধইরা এমনি যদি ঘুরায় তাহলে কিন্তু ঘুরবে না। মানে এখানে কি বোঝানোর চেষ্টা করছে? বোঝানোর চেষ্টা করছে যে সিস বিউটিন বিউ 2 ইন আর ট্রান্স বিউ 2 ইন এই দুইটা যৌগ কখনোই, মানে এই ব্যাপারটা এরকম না যে এটা থেকে এটা হয়েছে এটা থেকে এটা হয়েছে, এরকম না। যদি এটা থেকে এটা এটা থেকে এটা হয় তাহলে কিন্তু দুইটা একই জিনিস। মানে আমি যদি মার্কারটাকে এইভাবে রাখি তাহলে এটার নাম মার্কার, আমি যদি এইভাবে রাখি তাহলে কি আমি বলবো সোয়া মার্কার? নো, মানে বিষয়টা এরকম না, ঠিক আছে। আমি যদি যে কোনো একটা জিনিস, যেমন আমার হাতে এখানে একটা জিনিস আছে বোতল, ক্লিনিং কিট, সো এইটাকে আমি যদি এইভাবে রাখি তো এটার কিন্তু নাম চেঞ্জ হবে না। আমি যদি এইভাবে রাখি নাম কিন্তু চেঞ্জ হবে না। আমি বলছিলাম যে ভিন্ন, মানে সমানু হইতে গেলে কিন্তু ভিন্ন নাম হইতে হবে। সো এখানে এই যে যেহেতু এই দুইটা এক না, এই জন্য দুইটা ভিন্ন ভিন্ন নাম। আর ভিন্ন ভিন্ন নাম হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। আমি কিন্তু একই কথা বারবার বলতেছি। কেন বলতেছি? কারণ স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ভুল করে এই জায়গাটায়। তারা সমানুর জিনিসটা তারা সেন্সের ভিতরে নিতেই পারে না। সো আমার যেই আমি চেষ্টা করেছি সেই বিষয়টা হচ্ছে যে তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম পারস্পরিক ভিন্ন হবে। ভৌত ধর্ম মানে হচ্ছে তাদের স্টেট, তাদের হচ্ছে লিকুইড ফর্ম থাকবে নাকি সলিড ফর্মে থাকবে, আর হচ্ছে রাসায়নিক ধর্মটা হচ্ছে যে এইটা বিক্রিয়া করে হয়তো বা একটা লাল কালার তৈরি করতেছে, ওইটা বিক্রিয়া করে হয়তো বা নীল কালার তৈরি করতেছে, এটা বিক্রিয়া করে হয়তো বা একটা মানুষের খাবার তৈরি হচ্ছে, ওইটা হয়তো বা কোনো কীটপতঙ্গের খাবার তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। ওকে, সো আমি ভিডিওর শুরুতেই বলেছি যেহেতু আমি এই ভিডিওটা যখন রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে, তখন এটা এখন কিন্তু 4টা বা 4:30 বাজে। সো একটু ক্লান্তি হয়তোবা দেখা যাইতে পারে, তারপর আমি চেষ্টা করতেছি তোমাদেরকে প্রপার ডেলিভারিটা দেওয়ার জন্য, ঠিক আছে। যেহেতু আসলে ম্যারিড পারসন, সো বাচ্চা কাচ্চা আছে, সো অনেক কিছু মেনটেনেন্স করে তোমার ভিডিও রেকর্ডগুলো করতে হয়, ঠিক আছে। আচ্ছা, একটু পজিটিভলিভাবে সবাই ভিডিওগুলো দেখার চেষ্টা করে। কোনো জায়গায় যদি ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবা যে এই জায়গাটায় একটু মনে হয় কারেকশনের দরকার আছে, আমরা নিজেদেরকে একটু আপডেট করার চেষ্টা করব। ওকে, তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই লিবারেল মাইন্ডটা রাখবো। আচ্ছা, তো আমরা মোটামুটি আই থিঙ্ক বোঝা গেছে। তো এখানে ফ্রি রোটেশন হবে না। আমরা জ্যামিতিক সমানতার শর্তাবলীগুলো একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখো যে প্রথমে যে জ্যামিতিক সমানতার শর্তাবলীগুলোর মধ্যে ফ্রি রোটেশন ইজ নট পসিবল, ফ্রি রোটেশন হবে না। ফ্রি রোটেশন মানে মুক্ত আবর্তন। হ্যাঁ, আমি যদি ওইটাকে ঘুরাইতে নেই তাহলে কিন্তু তোমার ভেঙে যাবে, ব্যাপারটা এরকম। দ্বিবন্ধনযুক্ত অথবা চাক্রিক যৌগ হইতে হবে। হ্যাঁ, দ্বিবন্ধন অথবা চাক্রিক, যেমন এই যৌগটা একটা চাক্রিক যৌগ, এই যৌগটা হ্যাঁ একটা চাক্রিক যৌগ। চাক্রিক মানে হচ্ছে দুই মাথা একসাথে লেগে যাবে, ঠিক আছে, এরকম একটা যৌগ। যেমন CH2 এইটা কিন্তু একটা চাক্রিক, মানে কার্বনের দুই মাথায় লাগানো, মুক্ত না, ঠিক আছে। হ্যাঁ, এরকম চাক্রিক যৌগ হইতে হবে, দ্বিবন্ধনযুক্ত হইতে হবে, ঠিক আছে। এইটা 3 নাম্বারের যে কন্ডিশনগুলা, যে এ এ এবং বি বি, ঠিক আছে, এবং এখানে যে বিষয়টা এ এ এবং বি বি, ঠিক আছে, এই ধরনের অণুতে এ নট ইকুয়াল বি হতে হবে, ঠিক আছে। তাহলে এইটা 3 নাম্বার একটা কন্ডিশন। আমি একটু খুব দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি যাতে ভিডিওর ইয়াটা লেন্দি না হয়। 4 নাম্বার যে শর্তগুলো আছে, মানে এখানে তোমার কিন্তু এই যে 1 2 3 এই 3টা শর্ত দিলেও তোমার কিন্তু বেসিক্যালি 2 মার্কের মধ্যে আসে। সো তুমি যদি 1 2 3 এই 3টা শর্ত মনে রাখো তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। তো 4 এবং 5 নাম্বারটা তুমি মনে রাখলেও রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই। এ বি এবং বি ডি, ঠিক আছে। তো অণুতে এ নট বি এবং বি নট ডি হতে হবে। মানে এখানে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল আমি দিতে চেয়েছিলাম, কিন্তু হয়তো বা স্লাইডের মধ্যে দেওয়া সম্ভব হয় নাই। সো আবার টাইম একটু সমস্যা হয়েছে। সো তোমরা জাস্ট কন্ডিশনগুলো একটু মনে রাখো। এখানে জাস্ট এর জায়গায় কোনো একটা যৌগ মিথাইল মূলক হইতে পারে, এখানে বি এর জায়গায় একটা ক্লোরিন হইতে পারে, ঠিক আছে। এরকম ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট কোনো একটা কিছু হইতে পারে, ঠিক আছে। সো কন্ডিশনগুলো একটু মনে রাখো। আমরা পরের স্লাইডে চলে যাই। তো তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে তোমরা নোট করে রাখতে পারো, অথবা
অথবা তোমরা হচ্ছে গিয়ে ভিডিওগুলো পজ করে তারপর নোট করতে পারো। এখানে ইজেড সিস্টেম অ্যালকিনে যদি 3 বা 3-এর বেশি প্রতিস্থাপিত গ্রুপ থাকে তখন সিস ট্রান্স পদ্ধতিতে নামকরণ করা বেশ অসুবিধা হয়ে পড়ে। এই ক্ষেত্রে ইজেড পদ্ধতি নামকরণ করা হয়ে থাকে। এখানে জার্মান শব্দ এন্টজিগেন, যার অর্থ হলো বিপরীত পাশে, এবং জেড জার্মান শব্দ হচ্ছে জুসাম্যান, যার অর্থ হলো একই পাশ থেকে এসেছে। সো এই দুইটা শব্দ থেকে এই দুইটা যে ওয়ার্ড আছে ইজেড সিস্টেম বলা হয়। তো এইটার যে আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে ভারী গ্রুপগুলা যদি এক পাশে থাকে এবং হালকা গ্রুপগুলা এক পাশে থাকে, আবার ভারী গ্রুপ হালকা গ্রুপ ভারী গ্রুপ, এরকম একটা বিষয় এখানে আছে। তো ওইটার উপর বেসিস করে হচ্ছে সিস এবং ট্রান্স সমানু হয়ে থাকে। ঠিক আছে, সো তোমরা স্ক্রিনশট দিয়ে এটা জাস্ট মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নাই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইছি। ঠিক আছে, ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। আলোক সক্রিয় সমাণু, সো মানে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। সো একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের মধ্যে যাই হোক সব কিছু মিলায় একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, পাওয়া যায়, তাদেরকে পরস্পরের আলোক সক্রিয় সমাণু বলে। তো আলোক সক্রিয় সমাণুর মধ্যে আমরা কন্ডিশনগুলো আগে দেখে নেই। দেখি কন্ডিশনগুলা, তারপরে আচ্ছা এখানে আলোক সক্রিয় সমানুতার শর্তগুলা হচ্ছে কাইরাল কার্বন হইতে হবে, কাইরাল কার্বন, আর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে এবং অসমাপাতিত হবে। কাইরাল কার্বন কি জিনিস? কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেখানে এক্স আছে, এই হাতে ওয়াই আছে, এই হাতে জেড আছে, এই হাতে হচ্ছে ডাব্লিউ আছে। সো এই যে কার্বনের 4 হাতে 4 জিনিস আছে, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার কাইরাল কার্বন, এবং এইটাকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং এই কাইরাল কার্বন যতগুলো আছে 2n দিয়ে তার সমাণুর সংখ্যা বের করা যায়। দ্যাট ইজ আমার এখানে যদি কাইরাল কার্বন যদি 1 হয় তাহলে আমার সমাণু হবে 2টা, কাইরাল কার্বন যদি 2টা হয় তাহলে সমাণু হবে 4টা, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, তাহলে এখানে কাইরাল কার্বন জিনিসটাকে আমরা বুঝছি যে কার্বনের যেহেতু 4টা হাত, এই 4 হাতে যদি 4 জিনিস থাকে তাহলে ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। ওকে, এরপর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে এমন একটা যৌগ যে যৌগটাকে আয়নার সামনে রাখলে তার একটা বিপরীত চিত্র তৈরি হয়। সো ওইটাকে আমরা দর্পণ প্রতিবিম্ব বলবো। আর ফাইনাল হচ্ছে অসমপাতিত জিনিসটা হচ্ছে কি এরকম যে তোমার হাত, এই যে হাতটা এইভাবে রাখলাম, যে কায়াঙ্গুলের উপর কায়াঙ্গুল, তারপরে বৈরাঙ্গুল, ঠিক আছে। সো এইটাকে বলা হয় সমপাতিত। আর অসমপাতিত কি জিনিস? আমি যদি হাতটাকে এইভাবে রাখি তাহলে এই জিনিসটাকে বলা হয় অসমপাতিত। দেখো আমি যদি এইভাবে রাখি তাহলে কিন্তু কায়াঙ্গুলের উপরে বৈরাঙ্গুল পড়তেছে, আবার বৈরাঙ্গুলের উপর কায়াঙ্গুল পড়তেছে, তার মানে সবগুলো আঙ্গুল কিন্তু একটা আরেকটার সাথে সমপাতিত হচ্ছে না। ঠিক আছে, সো আমরা এই জিনিসটার কে আমরা একটু খেয়াল করি। সো আমরা যদি একটু আগের স্লাইডে যাই, ওকে, এখানে দেখো আমরা এক্সাম্পল নিয়েছি যে এই যে কার্বনটা আছে, এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন? কারণ এখানে একটা CH3 আছে, একটা OH আছে, এখানে COOH আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, 4 হাতে 4 জিনিস আছে, এই জন্য এই কার্বনকে কাইরাল কার্বন বলে। যেহেতু কাইরাল কার্বন একটা, সো আমার n এর ভ্যালু হচ্ছে 1, তো আমাদের সমাণু সংখ্যা হবে হচ্ছে 2টা। ঠিক আছে, সমাণু সংখ্যা হবে 2টা। ওকে, সো আমরা এইটাকে ডিইলেকট্রিক বলছি। আমরা একটু আগে মনে হয় বলেছিলাম প্রথমে যে সমাণুর সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যে ডিইলেকট্রিক অ্যাসিড মানে যদি ওএসটা ডান পাশে থাকে তাহলে হচ্ছে ডিইলেকট্রিক অ্যাসিড, আর ওএসটা যদি বাম পাশে থাকে এটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ডিইলেকট্রিক এবং অ্যালল্যাকটিক অ্যাসিড। এখন এই জায়গার এই যৌগটাকে যদি তুমি আয়নার সামনে রাখো তাহলে আয়নার মধ্যে OH এর অবস্থান কিন্তু চেঞ্জ হয়, আর OH এর অবস্থান চেঞ্জ হওয়ার কারণে ভিন্ন কনফিগারেশন হওয়ার কারণে আমাদের দুইটার ভিন্ন নাম হয় এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারস্পরিক ভিন্ন হয়। ঠিক আছে, এই কারণেই কিন্তু তারা পারস্পরিক সমাণু এই জন্য না যে ওয়েস্টটা এই পাশে ডান পাশে আসছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরীক্ষা করে দেখা গেছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এখন এই যে এই জায়গাটায় কার্বন
আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অসমপাতিত হয়। অসমপাতিত মানে কি, যে এই যৌগটাকে আমি ধরে যদি উপরে এটাকে স্থাপন করতে চাই, তাহলে ওএসটা কিন্তু এই CH3-এর উপরে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা কিন্তু সমপাতিত হচ্ছে না। ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক আমি এক্সাম্পলটা বুঝাইতে পারছি। আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে একটা 3D স্ট্রাকচার দেখানো হয়েছে, দ্যাট ইজ আমার এখানে কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানে বোরন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। ঠিক আছে, সো এটা যখন আয়নার সামনে রাখতেছো তখন একটা ভিন্ন কনফিগারেশন হবে, এরকম একটা স্ট্রাকচার নিয়ে আসছে। আচ্ছা, আমরা এটা অ্যাভয়েড করি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে যে তোমার একটা যৌগ, একটা যৌগের একটা লিকুইড, মানে ধরো যে ডিল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এখন ডিল্যাকটিক অ্যাসিড এটার কার্বনের মধ্যে 4 হাতে 4 জিনিস আছে, তুমি কিভাবে বুঝবা? খালি চোখে তো দেখা যায় না। যেমন আমরা পানি পান করি, H2O কিন্তু পানি না, পানির সংকেত। পানি হতে গেলে অনেকগুলো H2O লাগবে। ঠিক আছে, সো আমরা যখন এই পানি পান করি, এই যে ছোটোবেলা থেকে পানি পান করতে, H2O কি কখনো দেখেছি? দেখি নাই। তাহলে H2O দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো আমাদের এই কার্বনের 4 হাতে যে 4 জিনিস আছে, আমরা এটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো যে কার্বনের 4 হাতে 4 জিনিস আছে? তো এইটা বোঝার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আমি একটু সংক্ষেপে একটা চিত্র নিয়ে আসছি, সেই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে একটা চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছে। এখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের এখানে একটা চাকতির মতো ঘোরানো যায়, এবং আমি ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা সে দেখবে। এইটা হচ্ছে একটা পোলারিমিটার নল। এই নলের ভিতরে আছে লিকুইড, মানে ধরো যে ডিল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ডিল্যাকটিক অ্যাসিড, এই অ্যাসিডটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, অথবা অন্য কিছু, অন্য কোনো লিকুইড আমরা চেক করতে যাচ্ছি এটার মধ্যে কাইরাল কার্বন বা আলোক সক্রিয় সমানতা সে প্রদর্শন করে কি না, সেইটা আমরা একটু দেখতে চাচ্ছি। সো এই লিকুইডটাকে এখানে রাখা হয়েছে, এখানে একটা আরও কিছু ব্যারিয়ার দেওয়া হয়েছে, এখানে একটা নিকেল প্রিজমের মতো রাখা হয়েছে, নিকেল প্রিজম। ঠিক আছে, হ্যাঁ। তো এই জায়গায় একটা সোডিয়াম লাইট জ্বালানো আছে। তো বিষয়টা হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে যখন এইভাবে দেখি, তখন নিচে দিয়ে কিন্তু লাইটটা মারা হয়। সো নিচে দিয়ে লাইটটা মারা হয়েছে, ওইভাবেই আর কি তোমাদেরকে বোঝানো হয়েছে। তো আমরা জানি যে আলো যখন বের হয়, হ্যাঁ, আলো হচ্ছে একমাত্র এমন একটা জিনিস যেটা মানে কনস্ট্যান্ট ধরে বাকিগুলা কিন্তু মেজারমেন্ট করে। সো আলো যেই দেখা যাচ্ছে যে যেখান থেকে বের হয়, তো ওইটা কিন্তু বিভিন্ন তলে স্পন্দিত হতে থাকে, তার মানে আলোটা যেই তলে বের হয়ে তার যেই তলে পড়ে, ওই তল থেকে লম্বভাবে স্পন্দিত হতে থাকে। তার মানে বিভিন্ন তলে বিভিন্নভাবে স্পন্দিত হতে থাকে উৎস থেকে আলোটা বের হয়ে। তো ওই আলোর তলটাকে যদি এক সমতুল্য করতে চাই, এরকম এক সমতুল্য করতে চাই, তখন আমাকে এই আলোটাকে নিকেল প্রিজমের ভিতর দিয়ে পাস করাইতে হবে। তাহলে আলোটাকে যখন নিকেল প্রিজমের ভিতর দিয়ে পাস করাইতেছি, তখন এখানে একটা আলোর ঝলক দেখা যাবে। ঠিক আছে, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এবং এইগুলা ঘুরায়া তারপর হচ্ছে তোমার এই এখান থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই লিকুইডের ভিতর দিয়ে ওই আলোর ঝলকটা আমরা দেখব। ঠিক আছে, আলোর ঝলকটা খুঁজে বের করতে হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি কি করলা, আলোর ঝলকটা তুমি দেখলা এই লিকুইডের ভিতর দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে তুমি কি করলা, এই কাজ করতে গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছো, তো 10-15 মিনিট একটু চাটা খায় আসলা, বা 15-20 মিনিট, যত বেশি টাইম নিবা তত মানটা প্রিসাইজ হবে। ঠিক আছে, একটু ঘুরা টুইরা যখন তুমি আসলা, আইসা যখন আবার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করতেছো আলোটা, ঠিক আছে, এবং ঠিক তখন আলোটা যদি দেখা যায়, তাহলে এই যে নলের ভিতরে যে লিকুইডটা রাখছো, এই লিকুইডটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে না। এটা ভালো করে বুঝি, যে তুমি 15-20 মিনিট পরে যখন ঘুরে আসছো, আইসা যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই আলোর ঝলকটা দেখার চেষ্টা করতেছো, এখানে যে আলোর ঝলকটা আছে এক সমতলীয় করে ফেলছে নিকেল প্রিজমের মাধ্যমে, ওইটা যদি দেখা যায়, তাহলে বুঝবা যে এই লিকুইডটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে না। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি এরকম হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে
তুমি আর আলোর ঝলকটা দেখতে পাচ্ছ না। তোমার এখানে যেই চাকতিটা আছে এই চাকতিটাকে ডানে বা বামে ঘুরাইয়া তারপর আলোর ঝলকটা আবার খুঁজে বের করতে হচ্ছে, ঠিক আছে। লাইক তুমি +2.3 ডিগ্রি অথবা -2.3 ডিগ্রি ডানে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইয়া তারপরে হচ্ছে তোমার আলোর ঝলকটা দেখতে হচ্ছে। তাহলে তোমার নলের ভিতরে রাখা লিকুইডটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? তোমরা যদি না বুঝে থাকো এই ভিডিওটা এই কথাগুলা আরেকবার তুমি শুনে নাও। লাস্ট ওয়ান আমি আরেকবার বলে নেই সেটা হচ্ছে গিয়ে যে তুমি যখন ওই যে প্রথমে প্রাথমিকভাবে তুমি হচ্ছে গিয়ে এই লিকুইডের ভিতর দিয়ে আলোর ঝলকটা খুঁজে নিতে হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি যখন করো তখন বুঝতে পারবা। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি খুঁজে বাইর করছো, এরপরে তুমি 15-20 মিনিট পরে বা 1 ঘন্টা পরে যত বেশি টাইম নিবা তত মানটা প্রিসাইজ হবে। আসার পরে এসে যদি দেখো যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার আলোর ঝলকটা দেখা যাচ্ছে, তাহলে লিকুইড যেটা রাখছিলা এই পোলারিমিটার নলের ভিতরে, তো ওইটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে না। আর যদি দেখো যে এখানে চাকতিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে না, ডানে বা বামে ঘুরাইয়া তোমার হচ্ছে গিয়ে এটা খুঁজে বাইর করতে হচ্ছে, তাহলে তোমার এই যে এখানে যে ইয়াটা রাখা হয়েছে লিকুইডটা, এটা অবশ্যই আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে, ঠিক আছে। তাহলে অনেক কথা বললাম, এই কথাগুলো একটু মানে জাস্ট মনে রাখতে হবে। বইয়ের মধ্যে একটু মানে বিস্তারিত কথা বলা আছে, আমি জাস্ট তোমাদেরকে বেসিক কথাটা বলে দিলাম, ঠিক আছে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে ডিএল চিহ্নিতকরণ। সো আমরা এই প্রথমে একটা জিনিস পড়ছিলাম যে কার্বনের মধ্যে এই এখানে একটা COOH আছে, এখানে একটা OH আছে, এখানে একটা H আছে, এখানে একটা CH3 আছে। তো এই যে যৌগটা আছে এই যৌগটাকে একটাকে আমরা ডি ল্যাকটিক বলছি আর একটাকে অ্যাল ল্যাকটিক অ্যাসিড। তো কোনটা ডি কোনটা অ্যাল সেটা কিন্তু আমরা ওই যে বলছি ডান পাশে OH থাকলে সেটাকে ডি আর বাম পাশে OHটা থাকলে সেটা অ্যাল, লেফটের ইংরেজি অ্যাল। হ্যাঁ, তো সেই হিসাবে অ্যাল ল্যাকটিক অ্যাসিড। কিন্তু আমরা এই জিনিসগুলো যদি একটা রুলস আছে করণ রুল, এটাকে কি বলা হয়? করণ রুল, CRN রুল অথবা করণ রুল বলে। এই করণ রুল অনুসারে কোনটা ডি ল্যাকটিক অ্যাসিড এবং কোনটা অ্যাল ল্যাকটিক অ্যাসিড এইটা চেনা যায়। সো আমরা এই করণ রুলের এই জায়গা আমরা যদি সি মানে হচ্ছে তোমার সি মানে হচ্ছে তোমার কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন অথবা অ্যালডিহাইড, ঠিক আছে। আর আর দিয়ে অ্যালকাইল মূলক বোঝায় অথবা হাইড্রোজেন, আর এন দিয়ে বোঝায় NH2 ক্লোরিন অথবা OH অ্যালকোহলের OH, ঠিক আছে। এখন যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে অ্যাল ল্যাকটিক অ্যাসিড, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। পরের স্লাইডে দেখি কোনো এক্সাম্পল আছে কিনা। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আছে। আমরা দেখো উপরে লিখছি, আবার ওই জিনিসটা এখানে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। তো এখানে দেখো সি মানে হচ্ছে এই যৌগটা, তাহলে সি, তারপরে হচ্ছে গিয়ে আমার যাইতে হবে আর কোথায় আছে? এই যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক, তাহলে CR, ঠিক আছে। হ্যাঁ, তাহলে CR, তারপরে এন মানে কি? এই যে এটা, তাহলে CRN। তাহলে দেখো কিভাবে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড হয়। সো এইভাবে যদি তুমি করণ রুল অনুসারে যদি দেখো যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তোমার ইয়াটা, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটাকে ডি ল্যাকটিক অ্যাসিড বলবা। আচ্ছা, যদি তোমার এখানে এখানে যেমন আমরা এইটাকে যদি এইটাকে দেখি, যেমন এইটা হচ্ছে তোমার সি, তারপরে কোথায় যেতে হবে? CRN রুল, তাহলে আর যেতে হবে। আর কোথায়? আর হচ্ছে এটা। এখন তোমার এই দুইটার মধ্যে যদি এটা থাকে তাহলে এটাকে আগে ধরবা, আর যদি এটা না থাকে তাহলে হাইড্রোজেন ধরতে হবে। তাহলে CR, তারপর হচ্ছে N। তাহলে এটা কীভাবে ঘুরছে? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কী হবে? অ্যাল ল্যাকটিক অ্যাসিড হবে, ঠিক আছে, অ্যাল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তো যদিও এটা বড় হাতের অ্যাল হয়, ঠিক আছে, তাহলে অ্যাল ল্যাকটিক অ্যাসিড। ওকে, সো অ্যাল ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। তাহলে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে গিয়ে অ্যাল ল্যাকটিক অ্যাসিড, আর যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। তো আমরা পরের স্লাইডে যাই।
সো আলোক সক্রিয় সমানুতার মধ্যে কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলা স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে একটু প্রবলেম করে, দেখা যাচ্ছে বুঝে না। সো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো এখানে দেখো একটা হচ্ছে এনানসিওমার আর একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। তুমি যদি এনানসিওমার বুঝে যাও তাহলে রেসিমিক মিশ্রণ তোমার কাছে একদমই সহজ। সো এনানসিওমারটা আমরা বোঝার চেষ্টা করি। এনানসিওমার জিনিসটা কি? এনানসিওমার এটাও এক ধরনের আলোক সক্রিয় সমানুতা। সো এনানসিওমারের জন্য শর্ত কি? মান সমান হবে কিন্তু অপোজিট ঘূর্ণন হবে, ঠিক আছে? মান সমান কিন্তু অপোজিট ঘূর্ণন। একটু আগে আমরা একটা জিনিস, এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। +2.3 ডিগ্রি আর হচ্ছে -2.3 ডিগ্রি, তাহলে দুইটারই কিন্তু মান সমান 2.3 ডিগ্রি, 2 পয়েন্ট, কিন্তু একটা প্লাস একটা মাইনাস। তার মানে হচ্ছে ওই যে একটা ক্লকওয়াইজ ঘুরলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম বুঝেছে যে মান সমান কিন্তু অপোজিট ঘূর্ণন হইতে হবে। তাহলে এনানসিওমার যারা হবে তারা অবশ্যই তাদের মান সমান কিন্তু অপোজিট রোটেশন হইতে হবে। দর্পণ প্রতিবিম্ব মিরর ইমেজ হবে, ঠিক আছে? সমমূলার মিশ্রণটিকে আলোক নিষ্ক্রিয় হবে। সমমূলার মিশ্রণ মানে কি? যেমন তোমার ধরো যে একটা পাত্রের মধ্যে ডি ল্যাকটিক অ্যাসিড দিলা, কি ডি ল্যাকটিক অ্যাসিড দিলা 1 মোল, ঠিক আছে? 1 মোল ডি ল্যাকটিক অ্যাসিড দিলা, আর এই পাত্রের মধ্যে আরেক মোল কি দিলা? অ্যাল ল্যাকটিক অ্যাসিড দিলা। তাহলে অ্যাল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ ঘুরে আর ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। ধরো +2.3 ডিগ্রি, +2.3 ডিগ্রি আর হচ্ছে -2.3 ডিগ্রি। তাহলে একটা আরেকটারে কী করবে? নিষ্ক্রিয় করে ফেলবে। আর নিষ্ক্রিয় অবস্থা মানেই হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তো আমরা ওই যে যেমন আলোক নিষ্ক্রিয় অবস্থা দেখছিলাম, যে ওইটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে না পোলারিমিটারের সাহায্যে। তো এখানেও সেম বিষয়টা, সমমূলার মিশ্রণটি আলোক নিষ্ক্রিয় হবে, ঠিক আছে? সমমূলার মিশ্রণকে আবার বলি, সমমূলার মানে সমান মোল। তার মানে একটা পাত্রের মধ্যে 1 মোল তুমি ডি ল্যাকটিক দিলা, ওই পাত্রের মধ্যে অ্যাল ল্যাকটিক দিলা, তাহলে দুইটা, একটা হচ্ছে 2.3 ডিগ্রি আর একটা -2.3 ডিগ্রি ঘুরে একটা আরেকটাকে রিপেল মানে করে দিবে, হ্যাঁ, 0 ডিগ্রি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে ওই যে সেম এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? ডি ল্যাকটিক অ্যাসিড কেন? কারণ হচ্ছে সি, তারপর হচ্ছে আর এন অ্যান্টি ক্লকওয়াইজ, আর হচ্ছে সি আর এন, ঠিক আছে? সো আমরা সময় পেলে হয়তো বা আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। সো এখানে একটু খেয়াল করি আমরা যে রেসিমিক মিশ্রণ, তো আমি বলছি যে এনানসিওমার যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমার রেসিমিক মিশ্রণটা তোমার কাছে একদম ইজি হবে। রেসিমিক মিশ্রণটা কি? দুটি এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এই যে দুটি এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এই সংজ্ঞাটা অনেক সময় পরীক্ষায় সৃজনশীলের মধ্যে আসে। সো আমরা এই ডেফিনেশনটা একটু মনে রাখার চেষ্টা করব। আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে এনানসিওমার এবং রেসিমিক মিশ্রণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের এনানসিওমারটা কি? যে মান সমান হবে কিন্তু আমাদের অপোজিট রোটেশনের হবে, আর আরেকটা হবে মিরর ইমেজ, আর 3 নাম্বার হচ্ছে সমমূলার মিশ্রণটি আলোক নিষ্ক্রিয় হবে। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আলোক সক্রিয় সমানতার মধ্যে আরও একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। সো ডায়াস্টেরিওমারটা অনেক স্টুডেন্টরাই বুঝে না, সো আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব ডায়াস্টেরিওমারটা কি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ডায়াস্টেরিওমারের শর্ত হচ্ছে একাধিক কাইরাল কার্বন থাকতে হবে, তাহলে এমন একটা যৌগ যে যৌগের মধ্যে তোমার একের অধিক তোমার কাইরাল কার্বন আছে। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে দর্পণ প্রতিবিম্ব নয়, তারা পারস্পরিক দর্পণ প্রতিবিম্ব হবে না। আমরা একটু আগে পড়ছি এনানসিওমার কিন্তু পারস্পরিক মিরর ইমেজ হবে, কিন্তু আমাদের যে ডায়াস্টেরিওমার সেটা কিন্তু পারস্পরিক মিরর ইমেজ হবে না। সো এই জিনিসটা মাথায় ঢুকায় রাখতে হবে, মানে আসলে কোনটার সাথে কোনটা আমি কম্পেয়ার করতেছি সেই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? সো আমরা যে উদাহরণ দেখি, সো এখানে এই যে যৌগটা আছে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। কেন? কারণ হচ্ছে এই যে কার্বন, এই কার্বনের এখানে একটা এবং এই পুরাটা একটা আমাদের কি, আমাদের হচ্ছে গিয়ে তোমার কি বলে 4 হাতে 4টা জিনিস আছে, এখানে একটা জিনিস, এখানে একটা এবং পুরা জিনিসটা হচ্ছে একটা।
আবার তুমি যদি এই কার্বনটাকে চিহ্নিত করো, তাহলে এই কার্বনটাকে চিহ্নিত করলে এই কার্বনেরও সেম এই 4 হাতে 4 জিনিস আছে। সো এখানে আমাদের 2টা কাইরাল কার্বন আছে। যেহেতু 2টা কাইরাল কার্বন, আমি বলছিলাম যে 2টা যদি কাইরাল কার্বন হয়, n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে তোমার হচ্ছে 4টা সমাণু পাওয়া যাবে। কয়টা সমাণু? অবশ্যই 4টা সমাণু পাওয়া যাবে। ঠিক আছে? সো 4টা সমাণু আমরা কিভাবে লিখতে পারি? এটা খুবই সিম্পল। অনেকে একটু জটিলভাবে যে এত কিছু লেখা। সো জিনিসটা সহজভাবে বুঝো যে ফার্স্ট অফ অল তুমি এই যৌগটাকে লেখলা। ঠিক আছে? এইটাকে যখন আয়নার সামনে রাখলা, তখন কিন্তু এইটার বিপরীত চিত্র তৈরি হবে। তাহলে বিপরীত চিত্রটা কি? ক্লোরিনটা এই পাশে আসবে, ওএসটা এই পাশে আসবে, হাইড্রোজেনগুলো ওই পাশে চলে যাবে, আর কিছুই হয় নাই। ঠিক আছে? তার মানে এইটা, এই যে দাগ দাগগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একটা মিরর, এটা হচ্ছে একটা আয়না। এই আয়নার সামনে যখন এই যৌগটা রাখা হয়েছে, তখন এটা বিপরীত চিত্র তৈরি হয়েছে। এবং আমি বলতে পারি এখানে এ এবং বি তারা পারস্পরিক হচ্ছে এনানসিওমার। কারণ এনানসিওমারের ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব হবে, এই ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে কিন্তু তোমার দর্পণ প্রতিবিম্ব হবে না। ঠিক আছে? কারণ তাইলে আমার এ আর বি কিন্তু পারস্পরিক ডায়াস্টেরিওমার হবে না। আচ্ছা, এবার দেখেন বি আর সি আমাদের কি, আমরা 4টা কেন বানাচ্ছি? কারণ হচ্ছে তোমার কাইরাল কার্বন হচ্ছে 2টা। কাইরাল কার্বন যদি 2টা হয়, তাহলে সমান হবে 4টা। তাহলে আমাদের 4টা সমানও আমার দেখতে হবে। তো পরেরটা তো আমরা দেখলাম। এর পরের যে সিটা আছে, এই সিটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখেন, আমরা যদি এই নিচের অংশটাকে ঠিক রাখি, এই যে নিচের অংশটাকে আমরা ঠিক রাখলাম, উপরের জাস্ট এই অংশটাকে আমরা চেঞ্জ করলাম, এক্সচেঞ্জ, ক্লোরিনটাকে এই পাশে, হাইড্রোজেনটাকে এই পাশে, তাহলে দেখেন এইটা কিন্তু আরেকটা আমার যৌগ হয়ে গেছে। ঠিক আছে? আরেকটা সমাণু হওয়ার কন্ডিশন কি? তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম। ব্যাপারটা এরকম না যে চেঞ্জ করছি দেখেই সমাণু হয়েছে, এরকম না। তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মটা পারস্পরিক ভিন্ন হবে, এই কারণেই তারা পারস্পরিক সমাণু। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বি এবং সি তারা কিন্তু পারস্পরিক দর্পণ প্রতিবিম্ব নয়। যেহেতু তারা দর্পণ প্রতিবিম্ব নয় এবং একাধিক কাইরাল কার্বন তাদের মধ্যে আছে, তাহলে বি এবং সি তারা পারস্পরিক কিন্তু ডায়াস্টেরিওমার, তারা কিন্তু এনানসিওমার হবে না। কারণ এনানসিওমার হওয়ার জন্য দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। এখন সিটাকে যদি আবার আয়নার সামনে রাখি, তাহলে কি হবে? ক্লোরিনটা এই পাশে চলে আসবে, ওএসটা ওই পাশে চলে যাবে। তাহলে আমরা ডি আরেকটা আমরা কি পাচ্ছি? আমরা আরেকটা যৌগ পাচ্ছি। সো আমাদের এই হচ্ছে এ বি সি ডি, এই 4টা সমাণু পাইলাম আমাদের, যেহেতু তোমার কাইরাল কার্বন হচ্ছে এখানে 2টা। ঠিক আছে? সো এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে এখানে এ আর বি তারা পারস্পরিক হচ্ছে, এ আর বি তারা হচ্ছে আমার এনানসিওমার, এবং সি আর ডি, আচ্ছা আমি একটু হলুদ কালার ইউজ করি, সি আর ডি হচ্ছে গিয়ে তোমার পারস্পরিক এনানসিওমার। তাহলে এখানে এ আর বি ছিল হচ্ছে এনানসিওমার, আর সি আর ডি হচ্ছে তোমার এনানসিওমার। এখন আমি যদি লিখি এ আর বি, এ আর সি এবং এ আর ডি তারা পারস্পরিক কিন্তু ডায়াস্টেরিওমার। কারণ আমাদের এ আর সি এবং এ আর ডি তারা কিন্তু পারস্পরিক দর্পণ প্রতিবিম্ব নয় এবং একাধিক কাইরাল কার্বনও আছে। আচ্ছা, এরপরে বি আর সি আর বি আর ডি তারাও কিন্তু পারস্পরিক ডায়াস্টেরিওমার। কেন? কারণ হচ্ছে তারা দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে আমাদের ডায়াস্টেরিওমার যেই বিষয়টা আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমি আগেই বলছি, যেহেতু ক্লাসটা একদম ভোরে করা হচ্ছে, সো ভয়েস এবং কথাবার্তার মধ্যে একটু অন্যরকম শোনা যাইতে পারে। সো সবাই একটু পজিটিভলিভাবে জিনিসটা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো ফাইনালি আমরা একদম লাস্ট, মানে আমাদের যেই সমানতার যেই লেকচারের একদম শেষ প্রান্তে চলে আসছি। সো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ যেই ইয়াটা আছে, টপিক্সটা আছে, সেটা হচ্ছে মেসোযৌগ। তো মেসোযৌগ কি? মেসোযৌগের ক্ষেত্রে আমাদের যে শর্তাবলীগুলো আছে এটা একটু মনে রাখবো। যদিও পরীক্ষায় অত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও আমাদের যেহেতু টপিক্সটা আছে আমরা টপিক্সটা জেনে নিব। মেসো কম্পাউন্ড বা মেসোযৌগ হচ্ছে প্রতিসাম্যের একটি তল থাকবে। প্রতিসাম্যের তল কি? প্রতিসাম্যের তল হচ্ছে লাইক ধরো যে এইটা হচ্ছে একটা তোমার মেসো টার্টারিক অ্যাসিড। তো এই অ্যাসিডের
আমরা মাঝ বরাবর যদি একটা তল কল্পনা করি, ধরো যে এখানে একটা মিরর রাখা হয়েছে, মানে এরকমভাবে তোমার মিরর, এই যৌগটা এরকম, এখানে একটা মিরর রাখা হয়েছে, তাহলে মিররের মধ্যে তোমার এইটার একটা প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে। হ্যাঁ, তোমরা যখন হায়ার লেভেল স্টাডি করবা, প্রতিসাম্যের তল এই কথাটার ইংরেজি মানে হচ্ছে সিমেট্রি। তো সিমেট্রি নামক একটা টপিক্সই আছে, একটা কোর্সই আছে আলাদা, সিমেট্রি। তো ওই বিষয়টা তোমরা ওখানে ইলাবোরেটলি পড়বা। তো আমরা জাস্ট এই যে শর্তাবলীগুলো আছে ম্যাসো যৌগের ক্ষেত্রে, সেই শর্তাবলীগুলো আমরা জাস্ট মনে রাখবো যে প্রতিসাম্যের একটা তল থাকবে, একটা তল, এখানে একটা তল থাকবে, এই তলের মধ্যে তুমি তলটা চিন্তা করতে পারো, এবং তলটার উপরে যদি এইভাবে আয়নাটা রাখো, তাহলে এখানে একটা দর্পণ প্রতিবিম্ব হবে, এরকম একটা বিষয়। দর্পণ প্রতিবিম্ব নয়, হবে না, এটা তো বললাম। আর রোটেশন হচ্ছে গিয়ে 0 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে রেসিমিক মিশ্রণের ক্ষেত্রেও তোমার কিন্তু দুটি এনানসিওমারের সমমূলার মিশ্রণ, তাহলে রেসিমিক মিশ্রণের ক্ষেত্রেও কিন্তু রোটেশন 0 ডিগ্রি হচ্ছে, এবং ম্যাসো কম্পাউন্ডের ক্ষেত্রে 0 ডিগ্রি হচ্ছে। 0 ডিগ্রি কীভাবে হচ্ছে, আমরা যদি সিআরএন রুল, সিআরএন আমরা যে রুলটা শিখেছি, বা করণ রুল যেটাকে বলে, করণ রুল যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই, তাহলে এইটা হচ্ছে আমাদের সি, এইটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। তাহলে সিআরএন, তাহলে আমাদের সিআরএন কীভাবে ঘুরছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, সিআরএন। আবার এখানে যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন, সিআরএন, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু তোমার মানে একটা যদি তুমি এইভাবে ঘুরতেছে, আর একটা ঘুরতেছে এইভাবে, এই জিনিসটা বুঝাইতেছে, ঠিক আছে। যদিও তোমার এটা একটা মানে সার্কেলটা একটু হয়ে গেছে, তো তুমি এইভাবে চিন্তা করবা, একটা যদি এইভাবে ঘুরে, আরেকটা এইভাবে ঘুরতেছে, তার মানে একটা যৌগের মধ্যেই দুইটা রোটেশন, দুইটা পোর্শনের মধ্যে দুই ধরনের রোটেশন হচ্ছে। তাহলে দুইটা রোটেশন যদি হয়, আমরা যেরকম দেখছি +2.3 ডিগ্রি আর -2.3 ডিগ্রি, তাহলে একটা আরেকটারে কী করবে, ভ্যানিশ করে ফেলবে এবং 0 ডিগ্রি হবে। তো এই যে উপরের অংশ নিচের অংশ একটা প্রতিসাম্যের তল চিন্তা করে, তারপরে হচ্ছে আমরা উপরে নিচে একটা রোটেশন চিন্তা করে আমরা 0 ডিগ্রি বানায় ফেলতে পারতেছি। সো এই ধরনের একটা যৌগ, যেটার মধ্যে একই যৌগের মধ্যে তোমার দুইটা পোর্শনে দুই ধরনের রোটেশন হয়, সেই যৌগগুলোই বেসিক্যালি তোমার ম্যাসো যৌগ, ঠিক আছে। সো আমরা পুরা লেকচারটা যদি একবার শুরু থেকে আরেকবার একটু দেখে নেই, তাহলে আমার মনে হয় যে সবার জন্য একটু সুবিধা হবে। সো আচ্ছা, কি আচ্ছা, আমরা এখান থেকে যদি একটু দেখি একদম শুরু থেকে। আচ্ছা, সমানতা নিয়ে আমরা লেকচার শুরু করেছিলাম। সো সমানতার লেকচারের এখানে আচ্ছা আচ্ছা এখানে আমরা সমানতার যে পুরাতন যে ডেফিনিশনটা আছে সেই সংজ্ঞাটা দিয়েছিলাম, এবং আমি বলছিলাম সংজ্ঞাটা কিন্তু একেবারেই মানে আগে সংজ্ঞাটা কিন্তু একেবারে ভুল, বিষয়টা এরকম না, একটু আপডেট করা লাগবে। তো আপডেটের ক্ষেত্রে আমরা এখানে একটা সমস্যা দেখাইছিলাম যে দুইটার স্ট্রাকচারালি কিন্তু তাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত তো একই না, মানে ভিন্ন না, একই রকম। তো পরবর্তীতে আমরা দেখাইছি যে ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, তাহলেই তারা পারস্পরিক হচ্ছে সমান হবে। সো পিছন থেকে লেকচারগুলো দেখে নিও, আমি স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিব। সমানতার প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সরল শিকল সমাণু কী জিনিস, মেন শিকলের পার্থক্য উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যে চারটা আছে অবশ্যই তোমরা এই চারটা মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। অবস্থান সমানতা, অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতার উদ্ভব ঘটে, কার্যকরীমূলক সমানতা দেখানো হয়েছে। মেটামারিজম, টটোমারিজম নিয়ে কথা বলা হয়েছে, আরও এক্সাম্পল দেওয়া হয়েছে। কিছু টেস্ট করা হয়েছে তোমাদেরকে, যে আসলে তোমরা বুঝছো কি না। জ্যামিতিক সমানতার যেই শর্তগুলো আছে শর্তগুলোর সংজ্ঞা দেওয়া হয়েছে। ইজেড সিস্টেমটা নিয়ে কিছু কথা বলা হয়েছে। আলোক চক্রের সমানতা নিয়ে কথা বলা হয়েছে। 3D স্ট্রাকচার, আলোক চক্রের সমানতার শর্তাবলীগুলা, দেন হচ্ছে গিয়ে আলোক চক্রের সমানতা কীভাবে বুঝবা, সে পোলার মিটার নলের মাধ্যমে, সেটা আমরা
প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করছি। ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড করণ রুলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি কোনটাকে ডি ল্যাকটিক বলে কোনটাকে অ্যাল ল্যাকটিক বলে। ঠিক আছে, সো এই পর্যন্ত এনানসিয়াম আর রেসিমিক মিশ্রণ, ডায়াস্টেনিয়াম আর ফাইনালি হচ্ছে মেসোযৌগ। সো সবাই এই লেকচারটা বারবার দেখবা, আই থিঙ্ক তোমাদের অনেক উপকার হবে। আর যদি কোনো জায়গায় মনে হয় যে না এই জায়গায় একটু কারেকশন দরকার, মনে হয় যে কোনো জায়গায় যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবা। আমরা অবশ্যই আমাদের এই জিনিসগুলো কারেকশন করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।